হ্যালো এইচএসসি 2026 ব্যাচ ম্যানেজমেন্টের টপ 500 এমসিকিউ। ম্যানেজমেন্ট প্রথম পত্রে 250 এমসিকিউ এবং দ্বিতীয় পত্রে 250 এমসিকিউ। এইটার মাধ্যমে আমরা টপ 500 এমসিকিউ ক্লিয়ার করব। ম্যানেজমেন্ট প্রথম পত্রের আপনাদের যে টপ 250 এমসিকিউ নিয়ে আজকে আমি আলোচনা করব। এইখান দিয়ে আপনি সর্বোচ্চ কমন পাবেন, ঠিক আছে? কারণ আমাদের বাছাইকৃত সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আপনাদের আজকের ক্লাসে সলভ করানো হবে। আর এই যে এমসিকিউগুলো আপনাদের সলভ করানো হবে, এই এমসিকিউ দ্বারা আপনি এই ধরনের এই রিলেটেড যত এমসিকিউ আছে আপনি নিজেই সলভ করে আসতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা আপনাদের ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্টের আমাদের টোটাল আপনাদের এমসিকিউ আসবে 500। তো আমরা ম্যানেজমেন্ট প্রথম পত্রে 250 এমসিকিউ সলভ করব এবং দ্বিতীয় পত্রে 250 এমসিকিউ সলভ করব। আপনাদের এই যে প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ করে এখানে কিন্তু আমাদের এমসিকিউগুলো সাজানো আছে। দেখেন, প্রথমে আপনাদের অধ্যায়ের নাম ব্যবসায়ের মৌলিক ধারণা। এই ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আপনাদের যে এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট এই ধরনের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আমরা এইভাবে আপনাদের ক্লাসটা সাজাইছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, ঠিক আছে? তো আমরা প্রথম এমসিকিউ দিয়ে শুরু করি। দেখেন, ইংরেজি বিজনেস শব্দের অর্থ কী? বিজনেস শব্দের অর্থ কী? এটা হচ্ছে ব্যস্ত থাকা। কী থাকা? ব্যস্ত থাকা। আপনি কোন কাজে ব্যস্ত থাকবেন? আপনি অবশ্যই আপনার ব্যবসায়িক কাজে আপনি কি থাকবেন? ব্যস্ত থাকবেন। তো বিজনেস একটি হচ্ছে কী শব্দ? ইংরেজি শব্দ। এইটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে বিজনেস একটি ইংরেজি শব্দ। বিজনেস কি শব্দ? একটা ইংরেজি শব্দ। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসে এবং ইংরেজি বিজনেস শব্দের অর্থ কি? আমাদের ব্যস্ত থাকা। দ্বিতীয়টা আমরা যাই। দেখেন, বলা আছে নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? আমরা জানি শিল্পকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। তো শিল্পকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রাথমিক শিল্প, আরেকটা হচ্ছে মাধ্যমিক শিল্প। এখন প্রাথমিক এবং মাধ্যমিক শিল্প আমাদের প্রশ্নে দেখেন বলা আছে প্রাথমিক শিল্পের ভিতরে কোনটা যায়। এখন প্রাথমিক শিল্পের যে উপাদানগুলো, কোন শিল্পগুলো প্রাথমিক শিল্পের ভিতরে আসে? যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প এবং কৃষি শিল্প, ঠিক আছে? এবং মাধ্যমিক শিল্পের ভিতরে আসে উৎপাদন শিল্প, সেবা শিল্প, তারপরে হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। এবং এই উৎপাদন শিল্পের ভিতরে কিন্তু আবার আমাদের যৌগিক শিল্প, তারপরে হচ্ছে প্রক্রিয়াজাত শিল্প, বিশ্লেষণ শিল্প। এইগুলো সব আমাদের আবার উৎপাদন শিল্পের ভিতরে যায়। তাইলে আমরা শিল্পটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। একটা প্রাথমিক শিল্প, একটা মাধ্যমিক শিল্প। প্রাথমিক শিল্পের ভিতরে আছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, কৃষি শিল্প। তাইলে আমার প্রশ্নে দেখেন বলছে প্রাথমিক শিল্পের কথা। তাইলে এর ভিতরে আমার কোনটা আছে একটু দেখি। দেখেন, প্রজনন শিল্প এই যে, আর বাকি এই যে তিনটা আছে এইগুলো সব আমাদের মাধ্যমিক শিল্পের আন্ডারে। ক্লিয়ার? এই যে শিল্পটা, এই শিল্পের এইখান দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় অবশ্যই একটা পাবেন। এরপর একটা দেখেন, সামাজিক ব্যবসায়ের বা ধারণার প্রবর্তককে। সামাজিক ব্যবসায় ধারণার প্রবর্তককে, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? আপনাদের বইয়ের দেখবেন সবার শেষে সামাজিক ব্যবসায় নামে ছোট্ট একটা প্যারা দেওয়া আছে। ওইখানে এই যে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ইনি হচ্ছে সামাজিক ব্যবস্থা মানে ব্যবসায়ের কি প্রবর্তক বা জনক। আচ্ছা, এরপরে দেখেন নিচের কোনটি ব্যবসায়ের সমীকরণ? আমরা ব্যবসায়ের সমীকরণ বলতে এইটাকে বুঝি, বি সমান সমান বিজনেস। এটা হচ্ছে সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। এইটা আপনাদের বইয়ের দেখবেন একদম প্রথম পেজে সুন্দরভাবে দেওয়া আছে এবং এই সমীকরণটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই সমীকরণটা জাস্ট একবার একটু মুখস্থ করে যায়। এটা কিন্তু গুলাই দেয়, মানে প্যাচ দিয়ে দেয় কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের 2 নম্বরটা রাইট। আচ্ছা, ট্রেড। ট্রেড বলতে কি বোঝায়? ট্রেড, ট্রেড এর অর্থ হচ্ছে বিনিময়।
এখন পণ্যদ্রব্য ক্রয় মানে আমি একটা পণ্য যদি ক্রয় করি অথবা বিক্রয় করি, এইটার মাধ্যমে আমার পণ্যটা কি হচ্ছে দেখেন বিনিময় হচ্ছে, আর এই বিনিময়টা হয় এই ট্রেডের মাধ্যমে। এইটার ভিতরে সাপোজ আমি একটা জিনিস কিনে নিয়ে আসছি, ওইটা আমি যখন আরেকজনকে দিয়ে দিব, তাহলে যেটা আমি কিনছি ওইটার মালিক আমি হচ্ছি, যখন এইটা আমি আরেকজনকে বিক্রি করব ওইটার মালিক আরেকজন হয়ে যাবে। তো দেখেন এখানে মালিকানা পরিবর্তন হচ্ছে, কি মালিকানা। তাইলে আমাদের এই যে ট্রেড বা বিনিময়ের ফলে আমাদের মালিকানাগত সত্ত্ব বাধা দূর করে, এবং এখানে সত্যগত বাধাও দূর করে, কিন্তু এটা সত্যগত হবে না, এটা অর্থগত হবে। ঠিক আছে, অর্থগত। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হচ্ছে রাইট অ্যান্সার। মালিকের যে অধিকার, মালিকের যে মালিকানা, ওইটা আমাদের পরিবর্তন হয়। বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক কোন ধরনের? আমরা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক থেকে আমরা কি করি, ব্যাংকের সাথে আমাদের অর্থ সংক্রান্ত সকল কিছুর লেনদেন হয়। ঠিক আছে, অর্থ ছাড়া ব্যাংকের সাথে আমাদের কোনো লেনদেন নাই। ব্যাংক বলতে আমরা অর্থকে বুঝি। তার মানে বাণিজ্যে আমাদের যখন আমরা প্রকারভেদ পড়ছিলাম তখন বাণিজ্যের দুইটা প্রকারভেদ ছিল। ঠিক আছে, একটা ব্যবসায় সহায়ক কার্যাবলী, আরেকটা হচ্ছে ট্রেড। এই ব্যবসায় সহায়ক কার্যাবলী বলতে কি বোঝায়, মানে আমাদের ব্যবসায়টা করতে যে যে কার্যাবলীগুলো আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে সহযোগিতা করে আর কি। তো এখানে আমাদের দেখেন কি বলা আছে, ব্যাংক থেকে আমরা অর্থ পাই, তাহলে আমাদের অর্থগত বাধা দূর করে হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক। পরিবহন বলতে কি বোঝায়, এক স্থান থেকে অন্য স্থানে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেও যাওয়ার জন্য অথবা পণ্য পাঠানোর জন্য আমাদের স্থানের পরিবর্তন হয়, এইটার ফলে আমাদের স্থানগত বাধা দূর হয়। আচ্ছা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হলো, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মানে সাপোজ বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়নটা হবে, এই উন্নয়নে যে আমাদের সহায়ক যে কার্যাবলীগুলো আছে, দেখেন পণ্য রপ্তানি, তার মানে আপনার দেশ থেকে আপনার কোনো একটা পণ্য, সাপোজ পোশাক, এইটা আমরা বাইরের দেশে রপ্তানি করে থাকি। তার মানে আমাদের দেশের পণ্য যখন আমি বাইরের দেশে পাঠাবো বা বাইরের দেশে বিক্রয়ের জন্য পাঠাবো, সেইটাকে আমাদের মূলত রপ্তানি করা হয়। এইটার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে, যাতে আমাদের দেশের কি হবে, অর্থনৈতিকভাবে উন্নতি হবে। তাইলে প্রথমটা রাইট অ্যান্সার। জনশক্তি, দেখবেন আপনাদের রিলেটেড অথবা আশেপাশে আপনাদের ফ্যামিলিরও অনেক মানুষ কি করে, মানে বাইরের দেশে কাজের জন্য যায় না, অনেকেই বাইরের দেশে কাজের জন্য যায়। এখন বাইরের দেশে কাজের জন্য গেলে তারা বাইরের দেশ থেকে যে অর্থ বাংলাদেশে পাঠায়, এইটা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ নিজের দেশে আসলে এটা কি হবে, দেশের অর্থনৈতিকভাবে উন্নতি হবে। তাইলে আমাদের 1 ও 2 রাইট অ্যান্সার। এবং 3 নম্বরটা দেখেন পণ্য আমদানি বলতে আমরা বাইরের দেশ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি। তো বাইরের দেশ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসলে এখানে আমাদের অবনতি ছাড়া উন্নতি কখনো হয় না। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর 1 ও 2। ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? একটা ব্যবসায়ের প্রাথমিক কাজ, এখন দেখেন আপনার ব্যবসায়ের যে প্রাথমিক কাজটা, এখন প্রথমেই আপনার কি করা লাগবে, প্রথমেই আপনার ব্যবসায়ের যে পণ্য উৎপাদন করা লাগবে। আপনি যদি পণ্য উৎপাদন না করেন, তাইলে ব্যবসায়ের আপনি ওই পণ্যটা বিক্রি করবেন কিভাবে, মুনাফা লাভ করবেন কিভাবে, ব্যবসায় পরিচালনাই বা করবেন কিভাবে, কোনোভাবেই করতে পারবেন না। তো আপনার প্রথমে কি করা, পণ্য উৎপাদন করা লাগবে। সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে, দেখেন সামাজিক ব্যবসায়ের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যটা কি আমরা একটু দেখি। মুনাফার সর্বাধিকরণ। এখন আমরা জানি সামাজিক ব্যবসায় কখনো মুনাফা অর্জন আসে না, কি আসে না, সামাজিক ব্যবসায় কখনো মুনাফা অর্জনই আসে না, তাইলে আমাদের এইটা হবেই না। দারিদ্র দূরীকরণ, এটা রাইট অ্যান্সার। এবং সামাজিক সমস্যা মোকাবেলা, তাহলে 2 ও 3। ব্যবসায়ের ভূষণ নিচের কোনটি? দেখেন ব্যবসায়ের ভূষণ বলতে কি বোঝায়, ব্যবসায় একটা সম্পদ, মানে এই যেটা আমাদের ব্যবসায়টাকে প্রভাবিত করবে, সম্প্রসারণ করবে, ব্যবসায়টা সামনের দিকে আগায় নিয়ে যাইতে আমাদের সহযোগিতা করবে। তো এর ভিতরে আমাদের সুনাম হচ্ছে আমাদের একটা সম্পদ। বিজনেস শব্দটি কোন ভাষা? দেখছেন আমরা প্রথম যে এমসিকিউটা পড়ছিলাম ওইখানে কিন্তু ছিল যে বিজনেস একটি ইংরেজি শব্দ। কি শব্দ? একটি ইংরেজি শব্দ। উৎপাদনের বাহনকে কি বলা হয়? উৎপাদনের বাহনকে শিল্প বলা হয়। উৎপাদনের বাহনকে কি বলা হয়? শিল্প বলা হয়। কারণ যে আপনার একটা পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই আপনার শিল্প লাগবে। শিল্পের সংজ্ঞাটা কি? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে বলা হয় কি? শিল্প। তো শিল্প হচ্ছে আমাদের উৎপাদনের কি বাহন হিসাবে কাজ করে। কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়? প্রশ্নে আমাদের
আছে দেখেন দ্বাদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীর শেষে নাকি অষ্টাদশ শতাব্দীর প্রথমে। এই শিল্প বিপ্লবটা হয় অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমে, ঠিক আছে? অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর কি প্রথমে, এইটা একটু মাথায় রাখবেন। পণ্যদ্রব্য উৎপাদিত হয় কিভাবে? পণ্যদ্রব্য উৎপাদিত হয় কিভাবে? স্থানগত উপযোগের মাধ্যমে, সময়গত উপযোগের মাধ্যমে, রূপগত উপযোগের মাধ্যমে, নাকি সত্যগত উপযোগের মাধ্যমে? তাইলে আমাদের প্রশ্নে বলছে দেখেন পণ্যদ্রব্য উৎপাদিত। আপনি একটা পণ্য উৎপাদিত করবেন কিভাবে করবেন? সাপোজ আপনি পোশাক উৎপাদন, একটা পোশাক এটা আপনি উৎপাদন করবেন। এখন এই পোশাক উৎপাদন করতে গেলে আপনার কিসের প্রয়োজন হবে? সাপোজ আপনার প্রথমে আমরা জানি যে হচ্ছে সুতা লাগবে। এখন সুতা আসে কোথার থেকে? তুলা থেকে। তুলা থেকে আমরা পাই কি? সুতা। সুতা থেকে আমরা কাপড়। কাপড় থেকে আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি। তাইলে দেখেন আমাদের এই যে তুলা, এই তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে পোশাক। তাইলে প্রত্যেকটা দেখেন পণ্যটাকে এক একটা নতুন করে রূপ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? রূপ। তার মানে রূপগত উপযোগের ফলে আমাদের কি হয়? পণ্যদ্রব্য উৎপাদিত হয়। অন্য শিল্পের উৎপাদিত উপকরণকে একত্রিত করে নতুন পণ্য তৈরির শিল্পকে, তার মানে অন্য শিল্পের উৎপাদিত, তার মানে অন্যান্য অনেকগুলো পণ্য একত্রিত করে একটা পণ্য যখন উৎপাদন করা হয় তাকে বলা হয় সংযোজন শিল্প। কি শিল্প? সংযোজন শিল্প বলা হয়। সাবান কোন শিল্পের অন্তর্গত? এটা হচ্ছে সাবান আমাদের যৌগিক শিল্পের অন্তর্গত। এইটা কিন্তু যখন আপনাদের একটা বেসিক ক্লাস দেওয়া হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট ফার্স্ট পার্টের, ওইখানে বেসিক ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ওই ক্লাসটা আগে করবেন, দেন তারপরে আপনারা এই ক্লাসটা করবেন, তাইলে আপনাদের এমসিকিউ 100% ক্লিয়ার থাকবে, ঠিক আছে? যার বেসিক ক্লিয়ার থাকবে সে এমসিকিউ অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে। বিজ্ঞাপন আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এখন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কি করি? আমরা সেই যে পণ্য সম্পর্কে অথবা যে ঘটনা সম্পর্কে আমাদের বিজ্ঞাপন দেওয়া হয়, এখন ওই ঘটনা সম্পর্কে বা ওই পণ্য সম্পর্কে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি যে ওই পণ্যটা কেমন, ওই পণ্যটার দাম কত, ওই পণ্যটার গুণাগুণ কী, ওই পণ্যটার বৈশিষ্ট্য কী, এটা কিন্তু আমরা ওই বিজ্ঞাপনের মাধ্যমে জেনে থাকি। তো বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জ্ঞানগত বা তথ্যগত, এটা এখানে আমাদের কি আছে? জ্ঞানগত আছে। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দেখেন, মিস্টার সবুজ ও মিস্টার মিহির দুই বন্ধু। মিস্টার সবুজ 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 3 জন কর্মচারী নিয়োগ দিয়ে একটি পোশাকের দোকান গড়ে তোলেন। বছর শেষে মিস্টার সবুজ 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেন। অন্যদিকে তার বন্ধু মিহির কিছুদিন আগে কেনা সেকেন্ড হ্যান্ড মোটর বাইকটি বিক্রয় করে 30,000 টাকা লাভ করেন। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে? 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে মিস্টার সবুজ কি করছেন? দেখেন, ঝুঁকি নিয়েছেন, অবশ্যই সে ঝুঁকি নিছে। ক্রয় বিক্রয় করছেন, অবশ্যই ক্রয় বিক্রয় করছে। ভুল তথ্য দিয়ে প্রচারিত না, সে কোনো প্রকার ভুল তথ্য এখানে দেয় নাই, কারণ আমাদের উদ্দীপকে ভুল তথ্য দেওয়ার মতো কোনো কথাই বলা নাই। তো আমাদের সঠিক উত্তর কি? 1 ও 2। আচ্ছা, মিরন মিয়া একজন পাইকারি ব্যবসায়ী। তিনি যশোরের গদখালি থেকে ফুল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। উক্ত চাহিদা বিবেচনা করে মিরন মিয়া হিমাগারে যেখানে আমার সব কিছু সংরক্ষণ করা ফুল সংরক্ষণের ব্যবস্থা করছেন। এখন আমার প্রশ্নে বলা আছে উদ্দীপকে বর্ণিত মিরন মিয়ার সম্পাদিত কাজ ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? এটা কি শিল্প, এটা কি প্রত্যক্ষ সেবা, নাকি এটা বাণিজ্য, নাকি এটা কি আমাদের উৎপাদন? কোনটা আমাদের সঠিক? দেখেন বলছে মিরন মিয়া একজন পাইকারি ব্যবসায়ী, তিনি যশোরের গদখালি থেকে ফুল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় কি করেন? সরবরাহ করেন। তাইলে আমরা বাণিজ্যটা কিভাবে পড়ছি যে বাণিজ্য কাকে বলে? একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত আমার যা মানে এই যে বন্টন প্রণালীগুলো যা করা লাগে,
এইটাকে আমাদের মূলত কি বলা হয়, বাণিজ্য বলা হয়। এটাকে কি বলা হয়, বাণিজ্য বলা হয়। তাহলে সে কি করছে দেখেন, প্রত্যেকটা জেলায় সে পণ্যটা সরবরাহ করছে, তার মানে ভোক্তাদের নিকট পৌঁছায় দিচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে, বাণিজ্য হবে। এখন লাস্টের দিকে আপনাদের আবার সংরক্ষণ বলা আছে, আপনারা চোখ বুঝে এইটা আবার সময়গত উপযোগে মাইরে না দিয়ে আসেন, তাহলে নিজেই কোপ খাইয়ে যাবেন। পণ্য সম্পর্কে কালগত, কাল বলতে এখানে সময়কে বোঝায়, ঠিক আছে, সময়। এখন আমাদের সময়গত বাধা দূর করে নিচের কোনটি, গুদামজাতকরণ। পণ্য একটা গুদামে যখন আমি রাখি, ওইটা আমি দীর্ঘদিন ধরে এটা বিক্রি করার জন্যই রাখি, বা একটা মৌসুম শেষ হলে আমরা কিছুদিন পরে এটা বিক্রি করব, এইভাবে আমরা রাখি। যখন চাহিদা আসবে তখনই আমরা বিক্রি করব, এরকমভাবে আমরা গুদামজাতকরণ করি। এটাকে বলা হয় সময়গত। থাইল্যান্ড থেকে শুটকি মাছ কিনে দেশে নিয়ে এসে স্পেনে বিক্রি করা। তার মানে আমি থাইল্যান্ড থেকে কিনে নিয়ে আসছি, নিজের দেশে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি, বাংলাদেশে নিয়ে আসছি। এইটা আমরা আবার কোথায় বিক্রি করছি, স্পেনে। তার মানে দেখেন, একটা দেশ থেকে পণ্যদ্রব্য কিনে নিয়ে এসে ওইটা যখন আরেকটা দেশে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় পুনর্রপ্তানি। তখন তাকে কি বলা হয়, পুনর্রপ্তানি। এই পুনর্রপ্তানি কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং এইটা কিন্তু খ দাগেও আসে। পুনর্রপ্তানি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তার মানে একটা পণ্য অন্য একটা দেশ থেকে ক্রয় করে নিয়ে এসে এটা যখন আমি আরেকটা দেশে বিক্রয় করব তখন তাকে আমার কি বলা হবে, পুনর্রপ্তানি করা বলা হবে। কোনটি প্রত্যক্ষ সেবা? আমরা আগে জানি প্রত্যক্ষ সেবাটা কি, যে সেবাটা সরাসরি, যে সেবাটা আমার সরাসরি দেওয়া হয়। তার মানে সামনাসামনি যে সরাসরি যে সেবাটা আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি সেইটাকে আমাদের বলা হয় প্রত্যক্ষ সেবা। বলছে নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত? অডিট ফার্ম, ঔষধের দোকান, নাকি বিদ্যুৎ উৎপাদন, নাকি পানি সরবরাহ। সবগুলো কিন্তু আমাদের সেবা, এই তিনটা কিন্তু আমাদের সেবা, এই তিনটা আমাদের সেবা, কিন্তু এগুলো কিন্তু প্রত্যক্ষ সেবা না। এই তিনটা সেবার ভিতরে পড়ে, কিন্তু এই তিনটা কিন্তু প্রত্যক্ষ সেবা না। এখানে দেখেন বলা আছে অডিট ফার্ম, এইটা হচ্ছে আমাদের মূলত প্রত্যক্ষ সেবা। আপনার ফার্মের যে অডিটটা করবেন এটা আপনার সেবাটা প্রত্যক্ষভাবে এই কাজটা আপনার করা লাগে, ঠিক আছে। আর ঔষধ, বিদ্যুৎ, পানি এইগুলো সবই আমাদের সেবা, কিন্তু প্রত্যক্ষ সেবা না। নিচের কোনগুলো ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে? ব্যবসায় প্রতিষ্ঠান, আমরা ব্যবসায়ের সংজ্ঞাটা কি জানি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়, তাই না। মুনাফা অর্জন থাকবে, প্রতিষ্ঠানটি বৈধ হওয়া লাগবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়া লাগবে, সেইটাকে আমরা কি বলবো, ব্যবসায় বলবো। তাইলে এখানে আমাদের স্টার ক্লাব আমাদের কোনো প্রকার ব্যবসায়িক কোনো কিছু না, ঠিক আছে। এই ক্লাব আমাদের ব্যবসা, এখান দিয়ে মুনাফা অর্জনও আসে না, তাইলে আমাদের ক্লাব হবে না। ABC পোলট্রির ফার্ম, এখান দিয়ে আমরা পোলট্রি ফার্ম দিয়ে অবশ্যই আমাদের একটা বিজনেস, এবং পলি নার্সিংহোমও একটা বিজনেস। তাইলে আমাদের 2 ও 3 রাইট অ্যান্সার। কোনটি বাণিজ্যের বৈশিষ্ট্য? কি বলছে, বাণিজ্যের বৈশিষ্ট্য। আবার দেখেন বাণিজ্যের কথা বলা আছে, তাহলে মানে বাণিজ্যটা কি, পণ্যদ্রব্য সেবা সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে বলা হয় বাণিজ্য। তার মানে এখানে দেখেন বলা আছে আলুকে বিভিন্ন সাইজে ভাগ করা, এটা বাণিজ্যের ভিতরে আসবে না। আলুর মূল্য নির্ধারণ করা, এটাও আসবে না। আলুকে হিমাগারে সংরক্ষণ করা, এইটাও আসবে না। আলুর ডিলারের কাছে সরবরাহ করা, এই যে সরবরাহ করতেছি মানে পৌঁছাচ্ছি, এইটাকে আমাদের মূলত বলা হয় বাণিজ্য। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা শেষ করলাম। আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে যাব, ব্যবসায় পরিবেশ। জাতীয়তা আমাদের কোন পরিবেশের উপাদান? সাংস্কৃতিক পরিবেশ, আইনগত পরিবেশ, ধর্মীয় পরিবেশ, নাকি সামাজিক পরিবেশ? জাতীয়তা আমাদের সামাজিক পরিবেশের ভিতরে পড়ে। আপনাদের এই যে পরিবেশের যে অধ্যায়টা, এই ব্যবসায়ী পরিবেশ, এইখানে আপনাদের পরিবেশটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশ, একটা ব্যষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশকে আপনার প্রধানত 6টা ভাগে ভাগ করা যায়, কিন্তু এটা মূলত 8 প্রকার হয়, ঠিক আছে, মূলত 8 প্রকারই হয়। এইটা কিন্তু আমি বেসিক ক্লাসে A to Z ভেঙে ভেঙে বোঝাইছি, কোন উপাদানগুলো কোন পরিবেশের ভিতরে যাবে, কোন উপাদান কোন পরিবেশের সাথে আসবে। ওইটা করলে আপনার এইখান দিয়ে এই সংক্রান্ত যত এমসিকিউ আসবে আপনি অবশ্যই পারবেন। আর এই সংক্রান্ত এমসিকিউ আপনি পরীক্ষা কিন্তু 2টা অবশ্যই পাবেন, যে উপরের যে তো এটা আমাদের কোন পরিবেশের অন্তর্গত। এরপরে দেখেন যেসব উপাদানের
সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। তার মানে প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমাদের কোনগুলো আসবে আর কি, সেইটা আমরা দেখব। ঠিক আছে, কি বলা আছে, দেশীয় অবস্থান, জলবায়ু এবং দেশের অবশ্যই দেশীয় যে অবস্থানটা থাকে এইটা অবশ্যই আমাদের প্রাকৃতিক পরিবেশের ভিতরে, এবং জলবায়ু এটা তো প্রাকৃতিক পরিবেশের ভিতরেই। তৃতীয়ত কি, দেশের ঐতিহ্য। এখন দেশের ঐতিহ্য এটা কখনো প্রাকৃতিক পরিবেশে হয় না, এইটা মানুষরাই কিন্তু একটা দেশের ঐতিহ্য, একটা দেশের সংস্কৃতি, এটা দেশের মানে ওই দেশে যারা বসবাস করে তাদের দ্বারাই নির্ভর করে। তো এটা হচ্ছে আমাদের 1 ও 2 রাইট অ্যান্সার। শেয়ার বাজার, দেশে কি বলা আছে, দেশের শেয়ার বাজার। এখন শেয়ার বাজার এখান দিয়ে আমরা কি বুঝি, অর্থ বুঝি। শেয়ার বাজার দিয়ে আমরা কি বুঝি, এটা কোন পরিবেশের উপাদান? ঠিক আছে, এটা আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। সমুদ্রপথে, এই প্রশ্নটা একটু প্যাচ আছে, একটু ভালোভাবে বুঝছেন। সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্য কোন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়? এইখানে কিন্তু আমার পয়েন্ট দুইটা, একটা সমুদ্রপথ, দ্বিতীয়ত কি বৈদেশিক বাণিজ্য। এখন এইটা দ্বারা আমরা বুঝি কি সমুদ্রপথ। এখন সমুদ্র আমার কোন পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য এটা কি আমাদের বাণিজ্য করলে কি আমাদের অর্থ সংক্রান্ত কিছু বোঝায় না? তাইলে এটা আমরা অর্থনৈতিকও বুঝতে পারি। প্রশ্নে বলা আছে পরিবেশ দ্বারা সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্য কোন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, অধিক প্রভাবিত হয়। তার মানে আমাদের সমুদ্রপথ এইটাই আমাদের ধরতে হবে। এইটা আমাদের কোন পরিবেশ আসবে? প্রাকৃতিক পরিবেশ আসবে। বাংলাদেশের চা শিল্প গড়ে ওঠার পিছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক নাকি প্রাকৃতিক? কি বলছে? চা শিল্প গড়ে ওঠার জন্য। তো চা শিল্প গড়ে ওঠার জন্য কি আমাদের প্রাকৃতিক পরিবেশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিচের কোন পক্ষ ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে? পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। দুইটা পক্ষ দুইটাভাবে আমাদের প্রভাব বিস্তার করে। এখন মালিক, ব্যবস্থাপক এবং পরিচালনা পরিষদ, মালিক, এরা হচ্ছে সব আমাদের অভ্যন্তরীণ বা প্রত্যক্ষর ভিতরে পড়ে। ঠিক আছে, তো এখানে আমাদের আছে মালিক, আর বাদ বাকি যা থাকবে সব আমাদের পরোক্ষ, বাহ্যিক বলতে বোঝায়। কোভিড-19 পরিবেশের কোন উপাদানের, মানে এটা হচ্ছে আমাদের উপাদান, তো এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। কারণ এই যে কোভিড-19 এটা আপনারাও দেখছেন, এটা আপনারা সবাই জানেন যে কোভিড-19 কিভাবে কি দিয়ে আসছে। নিচের কোনটি জনমিতি পরিবেশের উপাদান? জনমিতিকে, এটা হচ্ছে আপনাদের শিক্ষা ও পেশা। এটা কিন্তু আপনাদের যখন মার্কেটিং ক্লাস করানো হয়েছিল এই সেম এমসিকিউ কিন্তু ওইখানেও ছিল। ঠিক আছে, কারিগরি শিক্ষা, তারপরে হচ্ছে আমাদের নতুন কিছু উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি, আইসিটি, এইগুলো সব আমাদের প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের ভিতরে যাবে। ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক। এখন প্রত্যক্ষ পরিবেশের একটা ছিল অভ্যন্তরীণ আর একটা ছিল কি বাহ্যিক। এখন বাহ্যিকের কথা বলা ছিল, আমরা আগে অভ্যন্তরীণ বুঝছি। আচ্ছা, বাহ্যিকের ভিতরে কি আছে? প্রতিযোগী। যারা প্রতিযোগী ওরা আমার বাইরের লোক। আমার ব্যবসায়ের সাথে যারা প্রতিযোগী, ঠিক আছে, আমার প্রতিষ্ঠানের যারা প্রতিযোগী তারা আমার সবসময় বাইরের। নিচের কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান? কি বলছে? বাহ্যিক বলতে বাইরের। পরিচালনা পরিবেশ অভ্যন্তরীণ, শেয়ার হোল্ডার অভ্যন্তরীণ, শ্রমিক কর্মী অভ্যন্তরীণ। এইখানে হচ্ছে বলা আছে ভোক্তা, এরা হচ্ছে বাহ্যিক। নিচের কোন উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে প্রধানভাবে বিবেচ্য? এটা রাজনৈতিক, আইনগত, অর্থনৈতিক নাকি সাংস্কৃতিক? নিচের কোনটি? এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা সব থেকে বেশি প্রযোজ্য, বিবেচ্য। কারণ কি? অর্থ লাগবে আমার সব কিছু কাজে, অর্থ ছাড়া কোনো কিছুই হবে না।
অপ্রাকৃতিক তার মানে যেটা প্রাকৃতিক না। পরিবেশের উপাদান কোনটি? তার মানে অপ্রাকৃতিক পরিবেশ। ভূমি প্রাকৃতিক পরিবেশ, দেশীয় অবস্থান প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু প্রাকৃতিক পরিবেশ, মূলধন এইটা আমাদের অর্থনৈতিক পরিবেশ। তার মানে এটা আমাদের অপ্রাকৃতিক। উৎপাদন ও বন্টন ব্যবস্থা কোন পরিবেশের উপাদান? উৎপাদন এবং কি বন্টন ব্যবস্থা, এটা প্রাকৃতিক পরিবেশ, এটা অর্থনৈতিক পরিবেশ, নাকি এটা আমাদের প্রযুক্তিগত? এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশ। জাতীয় বাজেট কি বলছে? জাতীয় বাজেট, বাজেট দ্বারাও আমরা অর্থ বুঝি, তাহলে এটাও আমাদের অর্থনৈতিক পরিবেশ। কোনটি সামাজিক পরিবেশের উপাদান? কি বলছে? কোনটি সামাজিক পরিবেশ? মানব সম্পদ, সার্বভৌমত্ব, আচার আচরণ আমাদের সামাজিক পরিবেশ। যানজট সমস্যার ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান মূলত দায়ী? ঠিক আছে, এটা হচ্ছে আইনগত পরিবেশ। কি পরিবেশ? আইনগত পরিবেশ। আপনাদের বইতে এটা আবার রাজনৈতিক পরিবেশও কোনো জায়গায় দেওয়া আছে। এখন আপনাদের প্রশ্নে দেখবেন, যদি প্রশ্ন পাশে এই জায়গায় রাজনৈতিক নাই এই প্রশ্নটা, তারপরও এটা দিয়ে দিছে, এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আছে এখানে, অর্থনৈতিক পরিবেশ। তো আইনগত পরিবেশ, এই দুইটা নিয়ে এখানে প্যাচ হয়ে যাবে যে কোনটা আইনগত পরিবেশ, কোনটা আমাদের রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে, তো প্রশ্নের ভিতরে যদি আমার আইনগত না থেকে রাজনৈতিক থাকতো তাহলে আমি রাজনৈতিক দাগায় আসতাম, আর বেশি প্রাধান্য দিবেন সবসময় আইনগত পরিবেশ। আপনাদের বইতে আইনগত পরিবেশই দেওয়া আছে। বর্তমানে পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে? বর্তমানে পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ ব্যাপকভাবে, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত নাকি সামাজিক? এটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত, কারণ নতুন প্রযুক্তি এসে এটা আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আসেন আমরা একটা উদ্দীপক পড়ি। জনাব রেজওয়ান একটি পোশাক শিল্প কারখানার মালিক। তিনি ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন পৃথিবীর অনেক দেশে পোশাক রপ্তানি করেন, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে নতুন করে কোনো অর্ডার পাচ্ছেন না। জনাব রেজওয়ান কর্মচারীদের বেতনসহ অন্যান্য ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। প্রতিষ্ঠান সচল রাখতে পারবেন কিনা এই নিয়ে তিনি কি চিন্তিত। পরিবেশের কোন উপাদানের কারণে জনাব রেজওয়ান ব্যবসায়ের হুমকির সম্মুখীন হচ্ছে? অর্থনৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক নাকি আমাদের সামাজিক? এটা হচ্ছে আমাদের কি রাজনৈতিক। কি রাজনৈতিক? কেন রাজনৈতিক? কারণ দেখেন এই যে যুদ্ধগুলো, এই যে যুদ্ধগুলো হচ্ছে, যেটার জন্য ব্যবসায়টা সমস্যা হচ্ছে, এটা আমাদের মূলত কি রাজনৈতিক পরিবেশ। জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় বরগুনা জেলার একজন কৃষক 5 একর জমিতে ধানের বদলে তরমুজ চাষ করে ব্যাপক মুনাফা অর্জন করছেন। উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি ইঙ্গিত করছেন? এটা আমাদের কোন পরিবেশ? এটা আমাদের প্রাকৃতিক পরিবেশ। তাইলে আমরা পরিবেশ দিয়ে পড়লাম। তাহলে এই পরিবেশের যে অধ্যায়টা, এই পরিবেশের অধ্যায় পরিবেশের যে প্রকারভেদ, এইখান দিয়ে আপনারা সিকিউও পাবেন, এমসিকিউও পাবেন। ঠিক আছে, এই টপিকটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আসেন আমরা এবার তৃতীয় অধ্যায়, এক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারীকে। তার মানে এক মালিকানা ব্যবসায় কে মূলধন দেয়? আমরা এক মালিকানা ব্যবসায় বলতে কি বুঝি? একক ব্যক্তি মালিকানায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় প্রতিষ্ঠানটি প্রচলিত হয় তাকে বলা হয় আমাদের এক মালিকানা ব্যবসায়। তাহলে একক মালিকানায়, তাহলে মালিক সে নিজেই দিবে। এক মালিকানাধীন ব্যবসায়ের ব্যয় সংকোচন সহজ হওয়ার কারণ কি? মালিক সরাসরি তত্ত্বাবধান, সহজ হিসাব রক্ষক, অধিক মুনাফা নাকি মালিকের একাগ্রতা? মালিকের সরাসরি তত্ত্বাবধান মানে মালিক সে নিজেই সরাসরিভাবে সেটা পরিচালনা করে। এক মালিকানা ব্যবসায়ের দায় কি? অসীম দায়। সব বেসিকে খুব সুন্দরভাবে পড়াইছে এইগুলো। কোন ব্যবসায় সংগঠনের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? এক মালিকানা ব্যবসায়। নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র? তার মানে কোন ব্যবসায়গুলো এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত? হাসপাতাল, এইটা কখনো একজনের দ্বারা সম্ভব হয় না। কুটির শিল্প, এটা এক মালিকানা। মৌসুমি ফলের দোকান, দেখবেন যখন আমের সিজন আসবে আম বিক্রি করবে, আম কাঁঠাল যেগুলো আছে এইগুলো বিক্রি করবে, তাহলে মৌসুমি যে ফলের দোকান, এটা এক মালিকানা ব্যবসায় হয়। তাহলে 2 ও 3 আমার সঠিক উত্তর।
আমাদের দেশে কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেয়? কারণ যে প্রতিষ্ঠানে যে ব্যবসায় একজন মালিক, সেই প্রতিষ্ঠানে তো ঝুঁকি আমার বন্টন করা লাগবে না। ঝুঁকি হইলেও আমার, লাভ হইলেও আমার, লস হইলেও কি আমার, তিনটাই আমার। তাইলে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়ের সুবিধার বহির্ভূত, তার মানে সুবিধার বাইরে কোনটা? ঝুঁকির স্বল্পতা, ব্যক্তি সামর্থ্য, দ্রুত সিদ্ধান্ত, কর্তৃত্ব। কি বলছে? এক মালিকানা ব্যবসায়ের সুবিধা মানে কোনটা সুবিধার বাইরে? ঝুঁকির স্বল্পতা নাকি হচ্ছে আমাদের ব্যক্তি সামর্থ্য? ব্যক্তি সামর্থ্য। এক মালিকানা ব্যবসায়ের আবার উপযুক্ত ক্ষেত্র হলো, দেখেন, সীমিত চাহিদার পণ্য, পচনশীল পণ্য, বৃহৎ আয়তন ব্যবসায় না। তাহলে সঠিক উত্তর আমাদের 1 ও 2। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আরও একবার দেখেন। মৌসুমি ব্যবসায়, রাইট অ্যান্সার। ক্লিনিক্যাল ব্যবসায় না, এটা না, পেশাদারি ব্যবসায়। তাহলে 1 ও 3 রাইট অ্যান্সার। এইগুলো দিয়ে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষা আসবে, এই টাইপের এমসিকিউ। পৃথিবীর প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি? এক মালিকানা ব্যবসায়। নিচের কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের কোনো সুযোগ নাই? ঠিক আছে, দেখেন, কোনো প্রতিষ্ঠানের নিচেই যদি অ্যান্ড সন্স লিমিটেড, ঠিক আছে, এই সংক্রান্ত কথা বলা থাকে, তার মানে মনে করবেন এইটা এক মালিকানা ব্যবসায় না। ঠিক আছে, এটা কি না? এক মালিকানা ব্যবসায় না। তাহলে মা আমনি স্টুডিও, এটা হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসায়। সারা পৃথিবীতে কোন ধরনের ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক? এক মালিকানা ব্যবসায় সব থেকে বেশি। কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন অপ্রয়োজনীয়? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসায়ের ইতিবাচক বৈশিষ্ট্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মালিকের ঝুঁকি বহন, সীমিত মূলধন নাকি স্থায়িত্বের অভাব? ইতিবাচক, এটা হচ্ছে আমাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। গ্রামে যারা এক মালিকানা ব্যবসায় সংগঠন তৈরি করেন তা কোথা থেকে ট্রেড লাইসেন্স? গ্রামের আন্ডারে কারা থাকে? হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। গ্রামে কি থাকে? ইউনিয়ন পরিষদ থাকে। তাহলে ইউনিয়ন পরিষদ দিয়ে নিবে, এই যে ইউনিয়ন পরিষদ। নিচের কোন ব্যবসায়ীকে ব্যবসায় জগতের মুরব্বী বলা হয়? মুরব্বী বলা হয় আমাদের এক মালিকানা ব্যবসায়ীকে, কারণ এইটা প্রাচীন একটা ব্যবসায়ী সংগঠন এবং এইটার সংখ্যা সব থেকে বেশি। ফটোগ্রাফির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী? কোম্পানি, অংশীদারি, এক মালিকানা? এক মালিকানা দিয়ে প্রশ্ন আসলে আপনি সহজেই অ্যান্সার করতে পারবেন। বৃহৎ আয়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ কি? কৃত্রিম সত্তা, দায়ের সীমাবদ্ধতা, ঝুঁকি হস্তান্তরের সুবিধা নাকি অবস্থানগত সুবিধা? এটা হচ্ছে আমাদের অবস্থানগত একটা সুবিধা, মানে একটা অংশীদারি, একটা যৌথ মূলধনী ব্যবসায়ের পাশে একটা এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠা। অর্ক ট্রেডার্সের মালিক মিস্টার সুজন একটি স্যানিটারি ও টাইলস ব্যবসায় পরিচালনা করছেন। তার দোকানে 5 জন কর্মী আছে। প্রতি বছর প্রত্যাশিত মুনাফা অর্জন করায় তিনি মুনাফার টাকা তার অংশ তাদেরকে দেওয়ার জন্য কি নেয়? সিদ্ধান্ত নেয়। বলছে উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি আমাদের কোন ধরনের ব্যবসায়? উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি আমাদের এক মালিকানা ব্যবসায়, কারণ এখানে অংশীদারি আসলে এখানে চুক্তির মাধ্যমে থাকতো। ঠিক আছে, চুক্তি থাকতো। প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এখানে আসতো না, সমবায় সমিতি তো আসবেই না। মিস্টার শহীদ একজন মৎস্য চাষী। ইদানিং তিনি লক্ষ্য করলেন শহরের মানুষের কাছে শৌখিন পণ্য হিসাবে রঙিন মাছের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই তিনি এই বছর রঙিন মাছ চাষ শুরু করলেন। মিস্টার শহীদ তার ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিছেন? নমনীয়তা নাকি হচ্ছে আমাদের প্রত্যক্ষ সম্পর্ক, সীমিত মূলধন নাকি ঝুঁকি? তিনি একজন সে একজন মাছ চাষি। সে লক্ষ্য করলেন কি যে রঙিন মাছ, সে প্রথমে কিন্তু রঙিন মাছ সে চাষ করতো না, সে অন্য মাছ চাষ করতো। তার মানে তার ব্যবসায় সে একজন চাষি, মৎস্য চাষি। এখন সে কি করতো? অন্য মাছ চাষ করতো। পরে দেখতেছে কি বাজারে আমাদের বেশি হচ্ছে রঙিন মাছের চাহিদা, সে ওই মাছগুলো সরিয়ে তখন রঙিন মাছ নিয়ে আসলো। তার মানে একটা ব্যবসায়ের কি হয়, যখন একটা পরিবেশ থেকে যখন আরেকটা পরিবেশকে খাপ খাইয়ে নেওয়া হয়, সেইটাকে আমাদের মূলত বলা হয় কি? নমনীয়তা বলা হয়। কি বলা হয়? নমনীয়তা।
তাহলে তৃতীয় অধ্যায় শেষ, আমরা এবার চতুর্থ অধ্যায়তে যাব। বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932 সাল নাকি 1994 সাল, নিচের কোনটি? অংশীদারি আইন এটা হচ্ছে 1932 সাল। কোম্পানি আইন, কোম্পানি আইন 1994 সাল। ঠিক আছে, এই দুইটা সাল দিয়ে কিন্তু গোলাই যায়। কোম্পানি কত? 1994 এবং অংশীদারি কত? 1932। এই দুইটা সাল দিয়ে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় আসবে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তিবদ্ধ এক বা একাধিক ব্যক্তি নিয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় আমাদের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় অংশীদারদের সর্বনিম্ন সংখ্যা, তার মানে অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের সর্বনিম্ন সংখ্যা কয়জন? 2 জন। কয়জন? 2 জন। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান, ঠিক আছে, আবশ্যকীয় যেটা আপনার থাকাই লাগবে, চুক্তি থাকবে, একাধিক সদস্য থাকবে, নিবন্ধন। নিবন্ধন অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় না। তাহলে 1 ও 2 রাইট অ্যান্সার। এটা কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের, এটা হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এটা বাধ্যতামূলক। নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়? নাবালক অংশীদারকে আমাদের সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলা হয়। অংশীদারি ভিত্তিতে ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ জনসংখ্যা কতজন? সর্বোচ্চ হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন। কয়জন? 10 জন। সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2। ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কত ধারায় উল্লেখ আছে? এটা হচ্ছে আমাদের কত ধারায়? 7 ধারায়। সব বেসিকে কিন্তু ভালোভাবে পড়ানো হয়েছে। অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে, এটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, আবার নিবন্ধিত হইতে পারে, সবগুলোই। এক মালিকানা ব্যবসায়ের প্রধানত কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে? এক মালিকানা ব্যবসায়ের কোন? পৃথক সত্তার অভাব, নাকি ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা, নাকি স্থায়িত্বের অনিশ্চয়তা, নাকি আমাদের অসীম দায়? নিচের কোনটি? এটা হচ্ছে আমাদের ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। মানে সবার সামর্থ্য কিন্তু সমান না। অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে কার সম্মতি লাগবে? অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে এখানে অংশীদার লাগবে, কারণ আপনারা যারা অংশীদার আছেন তাদের কাছ দিয়ে আপনি এটা পরিবর্তন করতে গেলে তাদেরই লাগবে। নিচের কোন অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে? এটাকে বলা হয় সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার, এটা কিন্তু আপনাদের সিকুর জন্য ইম্পর্টেন্ট খুবই। কই সাধারণ অংশীদারের আরেকটা নাম হচ্ছে সক্রিয় অংশীদার। এটা আরেকটা নাম হচ্ছে সাধারণ অংশীদার, আরেকটা সক্রিয় অংশীদার। অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে সাবালক। সাবালক বলতে 18 বছরের বেশি বয়স, রাইট। শিক্ষিত, শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সুস্থ মস্তিষ্কের মানুষই এটা করতে পারবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। তাহলে আমাদের সঠিক উত্তর 1 ও 3। 1932 সালের অংশীদারি আইনে কত ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে? বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায় এবং 40 থেকে 44, এই যে 5টা ধারায় আমাদের মূলত বিলোপ সাধনগুলো হয়েছে। কোন বৈশিষ্ট্যের কারণে একজন অংশীদার অন্য অংশীদারের সম্পত্তির কাজের জন্য দায়বদ্ধ হয়? কোন বৈশিষ্ট্যের কারণে একজন অংশীদার অন্য অংশীদারের সম্পাদিত কাজের জন্য দায়বদ্ধ হয়? পারস্পরিক আস্থা, পৃথক সত্তাহীনতা, পারস্পরিক প্রতিনিধিত্ব, নাকি ঝুঁকি বন্টনের সুযোগ? নিচের কোনটি সঠিক? পারস্পরিক প্রতিনিধিত্ব। নিচের কোন ব্যবসায়ের চুক্তি সম্পর্কযুক্ত? নিচের কোন ব্যবসায়ের চুক্তি সম্পর্ক? চুক্তি বললেই আমরা অংশীদারি বুঝবো। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান ব্যবসায়টি পরিচালনা ও মুনাফা বন্টন করলেও তাকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার বলা যাবে না, ঠিক আছে। এটা কি? ব্যবসায়টি নিবন্ধন নয়। আরেকবার পড়ি। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা, তার মানে কোনো একটা ব্যক্তি মারা গেছে, তার যারা সন্তান আছে তারা ব্যবসায়টি পরিচালনা ও মুনাফা বন্টন করলেও তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না।
কেন বলা যাবে না? এটি ব্যবসায় নিবন্ধিত নয়, তারা পারস্পরিক প্রতিনিধিত্ব করে না, তারা মূলধন সরবরাহ করেনি, নাকি চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি? এখানে চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি। যে অংশীদার চুক্তির মাধ্যমে তার নাম সুনাম অংশীদারি ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দেয় তাকে কি বলা হয়? আমাদের মনে করেন একজন, সে অনেক সেলিব্রিটি একজন মানুষ, তার নাম, তার চেহারা, তার সুনাম এইটা ব্যবহার করে সে একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হচ্ছে, সেই অংশীদারকে বলা হয় আমাদের নামমাত্র অংশীদার। কি অংশীদার? নামমাত্র অংশীদার। তাইলে সক্রিয় অংশীদার কি? যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে, তাকে আমার বলা হয় সক্রিয় অংশীদার এবং কোম্পানির মালিক হিসাবে গণ্য হবে। এরপর এটা হচ্ছে আমাদের কি? কর্মী অংশীদার। কর্মী অংশীদারটা কি? যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না, ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে না, শুধুমাত্র নিজের শ্রম দিয়ে ব্যবসায় কাজ করে দিবে, তাকে বলা হয় কর্মী অংশীদার। এবং আচরণে অনুমিত অংশীদার, কোনো একটা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে কারোর আচরণ হাবভাব দেখে যদি আমি বুঝতে পারি সে ওই ব্যবসায়ের অংশীদার, তখন তাকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। আরেকটা নামমাত্র অংশীদার, কোনো একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের কোনো একটা অংশীদারের যদি নাম, যশ, খ্যাতি এইগুলো ব্যবহার করে তাকে একটা অংশীদার দেওয়া হয়, তখন তাকে বলা হয় আমাদের নামমাত্র অংশীদার। নাবালক অংশীদারকে সাবালক হওয়ার কত দিনের ভিতরে ঘোষণা দিতে হয়? এইটা হচ্ছে 180 দিন বা 6 মাস। ঠিক আছে, 6 মাস। একজন নাবালক সে হয় একজন সীমিত অংশীদার, সে যখন সাবালক হবে মানে 18 বছর পূর্ণ হবে, তার 6 মাস বা 180 দিনের ভিতরে যদি চুক্তিপত্রে স্বাক্ষর করে, তখন সেই অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার হিসেবে গণ্য হবে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে কোনটির উপর? চুক্তিপত্র, অংশীদারের ইচ্ছা, নিবন্ধনপত্র, নাকি ব্যবসায়ের মুনাফা? নিচের কোনটি? যে এখানে ঐচ্ছিক বলতে অংশীদারদের ইচ্ছার বোঝায়। অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসাবে কাজ করে কোনটি? সদ্বিশ্বাস, নাকি হচ্ছে আমাদের চুক্তিপত্র, নাকি সদস্যদের আস্থা, নাকি সুসম্পর্ক? অবশ্যই আমাদের চুক্তিপত্র। অংশীদারি চুক্তিপত্রে লাভ লোকসান বন্টন কোন বিষয় উল্লেখ না থাকলে সদস্যদের তা বন্টন হবে সমানভাবে বন্টন হবে। ঠিক আছে, আপনারা যখন অংশীদারি ব্যবসায় হিসাব বিজ্ঞান 2য় পত্রের এই অধ্যায়টা আপনাদের আছে, তখন আপনার কি হয়? এটা অনুপাতে বন্টন হয়, তারপরে মূলধনের উপর বন্টন হয়, সমহারে বন্টন হয়। ঠিক আছে, এভাবে বন্টন হয়। অংশীদারি ব্যবসায় থেকে অবসর নেওয়ার পরও মূলধন ফেরত নেয় না। তার মানে অংশীদারি ব্যবসায় থেকে অবসর আমি নিছি, কিন্তু ব্যবসায় থেকে আমি মূলধন নেয়নি, ওইটা ঋণ হিসাবে জমা রাখছি, ওইটাকে আমাদের বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। কি অংশীদার? আপাত দৃষ্টিতে অংশীদার। কোন কারণে বাংলাদেশে প্রায় অংশীদারি ব্যবসায় ভেঙে যেতে দেখা যায়? ঠিক আছে, কোন? পর্যাপ্ত মূলধনের অভাব না, পর্যাপ্ত মূলধন না হইলে এরা এখানে আসে না, এদের আসে। স্বাধীন সত্তার অভাব, এইটাও না। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এটা তো বিলম্ব হবে কিন্তু এটা কোনো ম্যাটার না। পারস্পরিক সন্দেহ, আত্মবিশ্বাস, এইটা অবিশ্বাস। রুমু ঝুমু মুমু 3 জন বান্ধবী শখের বসে কি করে? বসে গান করে। শখের বসে সে গান করতেছে, গান গেয়ে তারা যে আয় করে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তার মানে সে এইখানে দেখেন তো মুনাফা অর্জন এরকম কিছু বলা আছে? ব্যবসায় কেন্দ্রিক কোনো কিছু বলা আছে? কোনো কিছুই বলা নাই। ব্যবসায় কেন্দ্রিক কোনো কিছুই বলা নাই। তো এইটা হচ্ছে আমাদের কি? এরা হচ্ছে শখের বসে এই কাজটা করে। তাহলে এটা কি ব্যবসায়ের অন্তর্গত? এটা ব্যবসায়ের অন্তর্গত না। তো এখানে বলা আছে দেখেন, উদ্দীপকী কার্যক্রমটি কোন ধরনের ব্যবসায়? অংশীদারি, কোম্পানি, এক মালিকানা, সামাজিক? এটা কোনো ধরনেরই ব্যবসায় না, এটা উত্তরই হবে না। এটা অংশীদারি ব্যবসায় না, এটা ভুল আছে। ঠিক আছে, এটা কোনো ধরনের ব্যবসায় না, কারণ এটা ব্যবসায়ী না। 5 বন্ধু একত্রিত হয়ে একটি ব্যবসায় শুরু করলো। তারা অধিকতর সাফল্যের আশায় মিস্টার সুহানের সুনাম ব্যবহারের জন্য একজন অংশীদারি হিসাবে গ্রহণ করলো। অল্প দিনের মধ্যে তাদের ব্যবসায়টি প্রসার ঘটে, মানে বৃদ্ধি পায়।
তাই তাদের ঋণের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু ব্যাংক থেকে ঋণ দিতে গিয়ে জটিলতা দেখা দেয়। উদ্দীপকে মিস্টার সুশান কোন ধরনের অংশীদার? সাধারণ অংশীদার, নামমাত্র অংশীদার, ঘুমন্ত অংশীদার নাকি আপাত দৃষ্টিতে? তাহলে 5 বন্ধু একত্রিত হয়েছে, তাইলে এটা একটা অংশীদারি ব্যবসায়। শুরু করলো তারা অধিকতার সাফল্যের আশায়। সুশানের সুনাম, তার মানে কীভাবে ব্যবহার করছে এখানে? সুনাম। সুনাম যখন ব্যবহার করবে এটা নামমাত্র অংশীদার, ঠিক আছে? সুনাম, যশ, খ্যাতি এটা ব্যবহার করছে, তাহলে এটা নামমাত্র অংশীদার। আমরা তাইলে 4র্থ অধ্যায় শেষ করলাম, এটা 5ম অধ্যায়তে যাব। বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? এটা হচ্ছে 1994 সালে। আমি এগুলাই ফেলছি। আমি আপনাদের বলি, বিশ্বে কোম্পানি আইন পাশ হয় 1844 সালে। ভারত কোম্পানি আইন পাশ করে 1913 সালে। ভারতীয় আইন বাংলাদেশে পাশ করা হয় 1972 সালে। বাংলাদেশ নিজস্ব আইন পাশ করে 1994 সালে। বাংলাদেশের আইন কার্যকর হয় 1995 সালের 1 জানুয়ারি। এই হচ্ছে আপনাদের কোম্পানি আইন, ঠিক আছে? টোটাল যে কোম্পানি আইনটা এটা আমি আপনাদের এখানে লিখে দিছি। এই কোম্পানি আইন দিয়ে একটা এমসিকিউ পাবেন পরীক্ষায়, এটা মনে রাখতে পারলে একটা এমসিকিউ পরীক্ষায় পাবেন। বিশ্বে কোম্পানি আইন পাশ করে 1844 সালে। ভারতীয়, তারপরে বিশ্বের পরে ভারত কোম্পানি আইন পাশ করে 1913 সালে। ভারতীয় আইন বাংলাদেশে নিয়ে এসে পাশ করা হয়, এটা 1972 সালে। তারপরে বাংলাদেশ নিজস্ব আইন পাশ করে 1994 সালে। এই 1994 সালের আইনটা কার্যকর করা হয় 1995 সালের 1 জানুয়ারি। ওকে, তো এই যে জিনিসটা, এই যে টোটাল কোম্পানি আইনটা, এখান দিয়ে একটা এমসিকিউ পাবেন। যদি আমার প্রশ্নে বলা থাকে বাংলাদেশ কোম্পানি আইন পাশ করা হয় কত সালে? 1994 সালে, রাইট অ্যান্সার। যদি আমার প্রশ্নে বলা হয় বাংলাদেশের কোম্পানি আইন কার্যকর করা হয় কত সালে? 1995 সালের 1 জানুয়ারি, রাইট অ্যান্সার। যদি বলা হয় ভারতীয় আইন বাংলাদেশে আইনে পাশ করা হয় কত সালে? 1972 সালে, রাইট অ্যান্সার। এবং যদি বলা হয় বিশ্বে কোম্পানি আইন পাশ করা হয় কত সালে? 1844 সালে, রাইট অ্যান্সার। যদি বলা হয় ভারত কোম্পানি আইন পাশ করে কত সালে? 1913 সালে, রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আর এইগুলো হচ্ছে আপনাদের রাইট। যদি আমার প্রশ্নে আসে বাংলাদেশ কোম্পানি আইন কত সালে পাশ করে? 1994 সালে, এটা রাইট, 100% রাইট। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠন করা হয়? সংবিধিবদ্ধ কোম্পানি। আপনাদের কোম্পানি আছে সংবিধিবদ্ধ কোম্পানি, সনদপ্রাপ্ত, নিবন্ধিত, সরকারি,
বেসরকারি হোল্ডিং সাবসিডিয়ারি, এই হচ্ছে আপনাদের টোটাল কোম্পানি। ঠিক আছে, সনদপ্রাপ্ত কোম্পানি কি? এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে আরও আছে, আমি একবারে একটা স্লাইডে প্রথমেই বুঝাই দিচ্ছি। সনদপ্রাপ্ত কোম্পানিটা কি? একটি দেশের রাজা রানীদের অধ্যাদেশে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় আমাদের কি? সংবিধিবদ্ধ কোম্পানি। এবং সনদপ্রাপ্ত কোম্পানিটা কি? একটি দেশের রাষ্ট্রপতির আদেশে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। নিবন্ধিত কোম্পানিটা কি? নিবন্ধনের মাধ্যমে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। সরকারি কোম্পানিটা কি? যে কোম্পানির মালিকানা 50%-এর অধিক সরকারি মালিকানায় থাকে তাকে বলা হয় সরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানিটা কি? যে কোম্পানির মালিকানা 50%-এর বেশি বেসরকারি মালিকানায় থাকে তাকে বলা হয় বেসরকারি কোম্পানি। হোল্ডিং কোম্পানিটা কি? যে কোম্পানির মালিকানা, যার কাছে মালিকানা থাকে তাকেই বলা হয় মূলত হোল্ডিং কোম্পানি। তার মানে যদি কোনো কোম্পানির মালিকানা নিজের নামে করে নেওয়া হয় তখন তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানির মালিকানাটা করে নিব আমরা ওই কোম্পানি হয়ে যাবে আমাদের কি কোম্পানি? সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোম্পানি। তাহলে আমাদের প্রশ্ন বলতে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন ধরনের কোম্পানি গঠন করা হয়, তাহলে এটা আমাদের কোন ধরনের কোম্পানি? সংবিধিবদ্ধ, আচ্ছা সনদপ্রাপ্ত সংবিধিবদ্ধ। ওকে, এইটা তাইলে গোলাই গেছে। প্রথমে হচ্ছে আপনাদের সনদপ্রাপ্ত, তাহলে এটা রাষ্ট্রপতির আদেশে সংবিধিবদ্ধ কোম্পানি হবে। ঠিক আছে, এটা উল্টো হয়ে গেছে। কোন দলিলটি কোম্পানির জন্ম সনদ বলা হয়? জন্ম সনদ, জন্ম সনদের জন্য আমাদের নিবন্ধনপত্র লাগে কোম্পানির জন্য। মূলধন সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে বিশদ বর্ণনা কোথায় থাকে? মূলধন সংক্রান্ত স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র নাকি আমাদের অনুমতিপত্র? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের পরিমেল নিয়মাবলী। পাবলিক লিমিটেড কোম্পানির কয়জন পরিচালক থাকে? পাবলিক, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাইলে একটা আছে পাবলিক, একটা আছে প্রাইভেট। পাবলিক লিমিটেড কোম্পানির 3 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হচ্ছে 2 জন। তাহলে আমাদের প্রশ্ন বলছে পাবলিক, তাহলে 3 জন। কোন ধরনের শেয়ার ক্রয়ে অর্থ প্রদান করতে হয় না? অর্থই লাগে না, এইটাই অর্থ লাগে, এটাই অর্থ লাগে, এটাই অর্থ লাগে, কিন্তু বোনাস শেয়ার পাইতে অর্থ লাগে না। এখানে বোনাস হিসাবে আপনি একটা শেয়ারই পাইলেন। কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে? 6টি ধারা থাকে। কোনটি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল? বিবরণপত্র, সংঘ স্মারক, সংঘবিধি নাকি নিবন্ধনপত্র? এটা হচ্ছে আমাদের কি? সংঘবিধি। কাজ কর। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের সর্বনিম্ন প্রবর্তক, প্রাইভেটের সর্বনিম্ন কতজন? প্রাইভেটের ক্ষেত্রে 2 জন, আমরা একটু আগে পড়ে আসছি না, পাবলিকে 3 জন ছিল এবং প্রাইভেটে আমার কয়জন? 2 জন। স্মারকলিপির চতুর্থ ধারা, ধারা হচ্ছে কয়টি? 6টি। তার চতুর্থ ধারায় নিচের কোনটি? উদ্দেশ্য, মূলধন, সম্মতি নাকি আমার দায়? অবশ্যই মূলধন ধারা। কোম্পানি স্মারকলিপির ধারার বহির্ভূত, ধারার ভিতরে না না কোনটি? নাম ধারা আছে, পরিচালনা ধারা আছে, পরিচালনা ধারা নাই, সম্মতি ধারা আছে, উদ্দেশ্য ধারা আছে। তাহলে পরিচালনা ধারা রাইট অ্যান্সার। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন, পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিকের সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা। প্রাইভেটের সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। কোন ধরনের শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক? প্রকৃত মালিক কারা? সাধারণ শেয়ার যারা ক্রয় করে তারা কোম্পানির মালিক হিসাবে গণ্য হয়। ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ বিলোপের অর্থ আগে ফেরত দেওয়া হয়, মুনাফা না হলে কোনো সুদ দিতে হয় না, বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রণ দিতে হয় না। হ্যাঁ, আমাদের রাইট হচ্ছে 1 ও 2। তাহলে বিলোপের এইটা, বার্ষিক সভায় আমন্ত্রণ দিতে হয় না, এটা দিতে হয়। যৌথ মূলধনী কোম্পানির অসুবিধা কোনটি? অসুবিধা, অসীম দায়, মূলধনের অভাব, স্থায়িত্বের অনিশ্চয়তা নাকি
জটিল গঠন প্রণালী, নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের জটিল গঠন প্রণালী। কোম্পানি গঠনের সুবিধাগুলো হচ্ছে, দেখেন কোম্পানি গঠন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব না, নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব মানে কি, যে নেতৃত্বে নেতার কথাই শেষ কথা, নেতার কথার বাইরে আপনি কোনো কথা বলতেই পারবেন না, সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, স্বৈর শাসন। তো এইটা আমাদের আসবে না। সুদক্ষ পরিচালনার সীমাবদ্ধ দায়, 2 ও 3 রাইট অ্যান্সার। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? প্রাইভেট 250। কই আছে? কোম্পানির পরিচালকগণ শেয়ার মালিকদের শেয়ার মালিকানা প্রমাণস্বরূপ যে দলিল দেয় তাকে কি বলা হয়? কোম্পানির পরিচালকগণ শেয়ার মালিকদের শেয়ার মালিকানা প্রমাণস্বরূপ যে দলিল দেয়, শেয়ার সনদ, সেটাকে কি বলা হয়? শেয়ার সনদ বলা হয়। লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে শেয়ার ইস্যু করে তাকে কি শেয়ার বলে? লভ্যাংশের বিপরীতে কি শেয়ার দেয়? এটা বোনাস শেয়ার দেয়। লভ্যাংশ না নিয়ে আমি বোনাস শেয়ার হিসাবে নেব। 10 জন বন্ধু একত্রিত হয়ে 1994 সাল বলতে আমরা বলবো যৌথ মূলধনী বা কোম্পানি, কোম্পানি, ঠিক আছে? 94 সাল বললেই কোম্পানি আসবে, এই জায়গায় কোম্পানি আছে, এই যে কোম্পানি নয়, যৌথ মূলধনী, এই একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অধ্যায়টা শুরু করব। সমবায় সমিতি বলা আছে সমবায় সংগঠনের মুনাফার কত ভাগ সঞ্চিতি তহবিলে জমা রাখে? আমরা জানি সঞ্চিতি তহবিলে 15% এবং উন্নয়ন তহবিল কত পার্সেন্ট? 3%। এই টোটাল 18% আপনার জমা রেখে বাকি টাকা আপনি উত্তোলন করতে পারবেন। তাহলে এইখান দিয়ে যদি আপনাদের পরীক্ষায় কোনো ম্যাথের কোনো এমসিকিউ আসে, তো এইটা এইভাবে আসতে পারে যে সে সাপোজ 1 লক্ষ টাকা একটা ব্যবসায়ী থেকে পাইছে, এখন সে কত টাকা উত্তোলন করতে পারবে। তাহলে এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার আমরা কি করব? এটা আমরা 18% বাদ দিব, ঠিক আছে? 1 লাখ টাকার 18% করলে হয় কত? 18,000 টাকা, ঠিক আছে? তাইলে আমাদের থাকে কত? আর 82,000 টাকা। এই যে 82,000 টাকা, এই টাকাটা আমরা উত্তোলন করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের সঞ্চিতি তহবিল এবং যে উন্নয়ন তহবিল, এই জমা টাকাটা বাদ রেখে আমার বাকি টাকাটা আমাদের উত্তোলন করা যায়। তাইলে আমাদের সঞ্চিতি তহবিলের কথা বলা আছে, সেহেতু এটা 15%। সমবায় সমিতিতে একজন শেয়ার হোল্ডারের সর্বোচ্চ কত শতাংশ শেয়ার কিনতে পারবে? সর্বোচ্চ 20% শেয়ার, ঠিক আছে? অথবা কত? 5/1 শেয়ার সে কিনতে পারবে। তাহলে এখানে ভাগ দেওয়া আছে, অথবা যদি 20% দেওয়া থাকতো তাহলে 20% হইতো। সমবায় সমিতির মুনাফার কত অংশ উন্নয়ন তহবিল? একটু আগে বলছি 3%। বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা, কত সালে সমবায় বিধিমালার কথা বলা আছে, ঠিক আছে? কত সালে সমবায় বিধিমালা? এটা হচ্ছে 2004 সাল সমবায় বিধিমালা এবং 2001 সাল। এই দেখেন পরেরটাই দেখেন, কত সালে সমবায় আইন চালু আছে? 2001 সাল। তাহলে 2001 সাল হচ্ছে সমবায় আইন, 2004 সালে হচ্ছে সমবায় বিধিমালা, ঠিক আছে? এই দুইটা দিয়ে একটা এমসিকিউ আসতে পারে। সমবায় সমিতির মূল দলিল হচ্ছে উপবিধি। সমবায় সমিতির মূল দলিল কি? উপবিধি। সমবায় সংগঠনের গঠনতন্ত্র, এটাও উপবিধির উপর নির্ভর করেই করা হয়। সমবায় সমিতিতে ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় 6 জন, না হলে 9 জন, না হলে 12 জন। এইটা হচ্ছে আমাদের কি বলছে? সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, ঠিক আছে? তার মানে পরিচালক যারা হচ্ছে কমিটিতে থাকবে তাদের আর কি। এখন কমিটিতে আমাদের কতজন হবে? সর্বনিম্ন 6 জন থাকবে, না হলে 9 জন থাকবে, না হলে 12 জন। প্রশ্নে বলছে সর্বনিম্ন, তাইলে কতজন? 6 জন। কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতিতে কমপক্ষে কতজন সদস্য থাকে? আমাদের সমবায় সমিতির প্রকারভেদ ছিল, এখানে স্তরগত।
একটা ছিল প্রাথমিক সমবায় সমিতি, একটা জাতীয়, একটা কেন্দ্রীয়, একটা হচ্ছে কি মিশ্র। এই 4টা সমবায় সমিতি ছিল। 10টা সাধারণ সমবায় সমিতি মিলে একটা প্রাথমিক সমবায় সমিতি, 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি, 10টা জাতীয় সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি। আর এই 3টা সমবায় সমিতি যখন মিলে যাবে তখন তাকে বলা হয় মিশ্র সমবায় সমিতি। তাইলে আমাদের কতজন সদস্য থাকতে হয়? 10 জন। পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠন করা হয়? এটাই কোথায় হয় আনুষ্ঠানিকভাবে? সমবায় সমিতিটা কি ব্রিটেনে রচডেল নামক স্থানে 28 জন তাঁত শ্রমিক 28 পাউন্ড পুঁজি নিয়ে এই ব্যবসায় শুরু করে। ঠিক আছে, কোথায়? ব্রিটেনে। এটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের কথা বলা হয়েছে। সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণকৃত কমিটি প্রধান কাজ কোনটি? উপবিধি তৈরি করা, শেয়ার ক্রয় করা, মূলধন সংগ্রহ করা, নাকি নিবন্ধনপত্র সংগ্রহ করা? নিচের কোনটি সঠিক? অবশ্যই আমাদের উপবিধি সংগ্রহ করা। নৈতিক চরিত্র গঠনের কোন প্রতিষ্ঠানটির গুরুত্ব বেশি? নৈতিক চরিত্র, অবশ্যই সমবায় সমিতি। মধ্যস্থভোগী শোষণ থেকে রক্ষা পেতে কোন ধরনের ব্যবসায় সংগঠন অধিক উপযোগী? আছে সমবায় সমিতি। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সমবায় আইন পাশ করা হয়? 1904 সালে। কোন ব্যবসায় সংগঠন নিম্নবিত্ত মানুষের আত্মরক্ষার উপায় হিসাবে বিবেচিত হয়? তার মানে এই সমবায় সমিতিটা একটি বর্ণের নিম্ন শ্রেণীর লোকজন দ্বারা এই সমবায় সমিতিটা গঠন করা হয়। তো এটা হচ্ছে সমবায়। সাম্য কোন ব্যবসায়ের মূলনীতি? এটা হচ্ছে সমবায় সমিতির মূলনীতি হচ্ছে সাম্য। সমবায়, এটা ইম্পর্টেন্ট কিন্তু। বার্ড এর প্রতিষ্ঠাতাকে? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কে? ডক্টর আক্তার হামিদ খান। ডক্টর আক্তার হামিদ খানের প্রভাবিত সমবায় মডেলের নাম কি? এটা কুমিল্লা মডেল। প্রবর্তিত সমবায় মডেলের নাম কি? রাজশাহী জেলার তাঁতিরা রেশমি কাপড় তৈরিতে খুবই দক্ষ। তার কাপড় তৈরির বিভিন্ন উপকরণ, সুতা, রং, অন্যান্য উপকরণ ন্যায্য মূল্যে পাওয়ার জন্য সমবায় সমিতি গঠন করেন। তারা আরও চিন্তা করলো যে সমবায় সমিতির উপবিধিতে পরিবর্তন আনলে আরও সুযোগ সুবিধা পাওয়া যাবে। তার মানে এইটা আমাদের কি, সে কী করছে? রেশমি কাপড় তৈরিতে খুব দক্ষ। তারা কাপড় তৈরির জন্য উপকরণ, সুতা, রং, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে এইগুলো ন্যায্য মূল্যে পাওয়ার জন্য সমবায় সমিতি গঠন করে। উদ্দীপকে বর্ণিত তাঁতিরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করে? এটা আমাদের কোন ধরনের? ভোক্তা সমবায় সমিতি, কারণ এগুলো ভোক্তার উদ্দেশ্যেই তো করতেছে। ঢাকার কাওরান বাজারের সবজি ব্যবসায়ীরা চাষিদের নিকট হতে ন্যায্য মূল্যে সবজি সংগ্রহের একটি সমবায় সমিতি গঠন করে। সমবায় সমিতি নিজস্ব ব্যবস্থায় সবজি আনয়ন করে। তাইলে বলা আছে কাওরান বাজারের সবজি ব্যবসায়ীরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করে? কোন ধরনের সমবায় সমিতি? উৎপাদক, ভোক্তা, ক্রয় নাকি বিক্রয়? তারা কি করে? ক্রয় করার জন্য। ঠিক আছে, এটা কি করে? সে ব্যবসায়ী দেখেন সবজি চাষিদের নিকট থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতেছে, সংগ্রহ করতেছে, মানে ক্রয় করতেছে। তাহলে আমরা 6ষ্ঠ অধ্যায় শেষ করলাম। আমরা পরবর্তী অধ্যায় যাবো রাষ্ট্রীয় ব্যবসায়। এইটা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়। রাষ্ট্র ব্যবসায়ের বৈশিষ্ট্য নিচের কোনটি? আমরা জানি রাষ্ট্র ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। কি করা? জনকল্যাণ করা। তাহলে জনকল্যাণমুখী প্রতিষ্ঠান, রাষ্ট্র ব্যবসায় পরিচালনা, নিয়ন্ত্রণ, চিরন্তন আছে অস্তিত্ব, মানে স্থায়িত্ব, চিরন্তন স্থায়িত্ব, সবগুলোই। জয়পুরহাট চিনি কল থেকে কর্পোরেশনের অধীন, BSFIC। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কোন ধরনের সংগঠন? সড়ক, এটা হচ্ছে কোন ধরনের সংগঠন? এটা সরকারি সংস্থা, কোম্পানি না কিন্তু, সংস্থা হবে। বাংলাদেশে চিনি মিল প্রতিষ্ঠা হয়েছে বিদেশি উদ্যোগে? কখনোই না। জাতীয় উদ্যোগে? হ্যাঁ। বেসরকারি উদ্যোগে? 2 ও 3 রাইট অ্যান্সার। রাষ্ট্র ব্যবসায় খাতের অন্তর্ভুক্ত কোনটি? বাংলাদেশ বিমান, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ওয়াসা। বাংলাদেশ বিমান রাইট, ঢাকা ওয়াসা, মেডিকেল কলেজ এইটা না। তাহলে 1 ও 3।
ওয়াসা কোন মালিকানায় প্রতিষ্ঠিত? সরকারি, বেসরকারি, যৌথ উদ্যোগ নাকি বিদেশি? এটা হচ্ছে সরকারি। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানিকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়? এখানে বলা আছে মেঘনা পেপার মিল না কর্ণফুলী পেপার মিল। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মালিকানায়। রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয় কেন? মুনাফার জন্য, সরকারের প্রকল্পে অর্থায়নের জন্য, জনকল্যাণের জন্য। রাষ্ট্র ব্যবসায় ন্যূনতম কত শতাংশ শেয়ার সরকারি মালিকানায় থাকতে হবে? ন্যূনতম, তার মানে 50%-এর অধিক থাকা লাগবে। ঠিক আছে, এখন যদি ন্যূনতম বলে তাহলে 50-এর পরে কত? 51, তাহলে 51% রাইট অ্যান্সার। রাষ্ট্র ব্যবসায় গঠন হতে পারে রাষ্ট্রপতির আদেশে, সরকারের বিশেষ আদেশ বলে, আইনসভার প্রস্তাবে। এখানে আমাদের সবগুলোই। রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি? ভারী ও মৌলিক শিল্প, রাইট অ্যান্সার। জনস্বার্থ সম্পর্কিত প্রতিষ্ঠান, রাইট। লাভজনক বিনিয়োগ, এখানে লাভের কোনো আশা আসে না। প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ব্যবসায় প্রতিষ্ঠান? জনকল্যাণের জন্য রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল লক্ষ্য নিচের কোনটি? জনকল্যাণ। এগুলো সব সহজ সহজ এমসিকিউ। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন না সামাজিক কল্যাণ, সম্পদের সুষম বন্টন। রাষ্ট্র ব্যবসায়ের লোকসানের ফলে নিচের কোনটি বাড়ে? জাতীয় ঋণ বাড়ে। জাতীয় ঋণ বাড়ে। নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থা? রপ্তানি উন্নয়ন ব্যুরো নাকি সোনালী ব্যাংক নাকি বাংলাদেশ ব্যাংক নাকি জীবন বীমা? বাংলাদেশ ব্যাংক। এসিটা বন্ধ করে। বাংলাদেশ রেলওয়ে কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান। যে সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন, ঠিক আছে, কোন সংস্থাটি? বিসিআইসি। মিস্টার দত্ত যে প্রতিষ্ঠানে চাকরি করেন প্রথমে তার পুরো মালিকানা সরকারের থাকলেও পরে সরকার 40% শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। দত্ত এখানে কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন? এখানে তিনি আমাদের রাষ্ট্রীয় ব্যবসায়। ঠিক আছে, এরপরে আমরা কোন অধ্যায়তে যাব? এরপরে আমরা পরবর্তীতে অধ্যায়তে যাব, ব্যবসায়ের আইনগত দিক। আচ্ছা, পরের অধ্যায় দেখি উদ্দীপকে কোন ধরনের সনদ। আগে উদ্দীপকটা পড়ি। মশা নিধন যন্ত্র আবিষ্কার করছেন বাংলাদেশের বিজ্ঞানী এম.এ. হামিদ। তার এই যন্ত্র আবিষ্কার মশাবাহিত রোগ প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করা হয়। শিল্প মন্ত্রণালয়ের একটি বিভাগ থেকে এর জন্য সনদ সংগ্রহ করা এবং মালয়েশিয়ার ব্রাদার্স কোং বিশ্বের বিভিন্ন দেশে যন্ত্রটি বাজারজাতকরণ করবে। এখন প্রশ্ন বলছে উদ্দীপকে কোন ধরনের সনদ গ্রহণের কথা বলা আছে? তো এইটা হচ্ছে আমাদের কি? প্যাটেন্ট। এটা আমাদের কি? প্যাটেন্ট। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে থাকে? অর্থ, শিল্প নাকি হচ্ছে সংস্থান নাকি আছে আইন মন্ত্রণালয়? এটা কোন ধরনের মন্ত্রণালয়? আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে। বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইনটি উপযোগী? বই লেখক, এটা কপিরাইট। লেখকের জন্য, লেখক শিল্পী এদের জন্য কপিরাইট। নিচের কোন দেশটিতে প্রথম প্যাটেন্ট আইন কার্যকর করা হয়? ইতালিতে। কোথায়? ইতালিতে। এটা কিন্তু বেসিকে আমি সুন্দরভাবে আপনাদের পড়াই দিছি। প্যাটেন্ট লাভের ফলে এর অধিকারী কোন ধরনের সুবিধা পেতে পারেন? স্বত্বাধিকারী, কর অবকাশ নাকি আর্থিক সংযোগ? নিচের কোনটা সঠিক? তাহলে আমাদের প্রশ্নে বলা আছে প্যাটেন্ট লাভের এর অধিকারী কোন ধরনের সুবিধা পেতে পারে। তো স্বত্বাধিকারী এটাও তো পাইতে পারে, কর অবকাশ না, এটা হচ্ছে আমাদের কি? আর্থিক সংযোগ। দুই রাইট অ্যান্সার। প্যাটেন্ট এর ফলে কে সুবিধা পায়? আমদানিকারক সুবিধা পায়, আইএসও সুবিধা পায় নাকি উদ্ভাবক? কে সুবিধা পায়?
সঠিক উত্তর কোনটা? আমাদের প্রশ্নে দেখেন বলা আছে মানে যে এটা উদ্ভাবন করছে সে অবশ্যই পায়, আমদানিকারকও পায়, আইএসও এখানে পাইলো না পাইলো আমার দেখার দরকার নেই। পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি? ট্রেডমার্ক। বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত হয়? এটা হচ্ছে 2009 সালে। হ্যাঁ। কোনটি ট্রেডমার্কের বহির্ভূত? নাম, নাম্বার, তারপরে প্রতীক, হলোগ্রাম, এইগুলো হচ্ছে আমাদের সব ট্রেডমার্ক, কিন্তু এখানে মোড়কীকরণ এইটা ট্রেডমার্কের ভিতরে আসবে না। কোন দেশে প্রথম ট্রেডমার্ক ব্যবহৃত হয়? ইতালিতে। কপিরাইট কাদের মধ্যকার চুক্তি? মানে এই চুক্তিটা কারা করে কপিরাইট? দেখেন এখানে হচ্ছে সরকার এবং লেখক এরাই, মানে আমি যেটা লিখছি তার মানে ওইটার আমি, তাহলে এটা হচ্ছে কার সাথে করব? এই চুক্তিটা আমি সরকারের সাথে করব, আইনের সাথে করব। কপিরাইট আইনে বই লেখকের অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে? 60 বছর পর্যন্ত। এইগুলো সব আপনাদের বেসিকে খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইনটি কত সালের? ঠিক আছে, কত সালের? এইটা হচ্ছে বর্তমান যে আইনটা এটা হচ্ছে 2023 সালে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই 2023 সালে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আপনাদের 2000 সালও দেওয়া আছে কিন্তু বর্তমান 2023 এইটা হচ্ছে রাইট। বীমা সাধারণত কোন ধরনের বাধা দূর করে? বীমার ফলে আমাদের ঝুঁকিগত বাধা দূর হয়। নো বীমা বাণিজ্যের কোন ক্ষেত্রে সহায়তা করে? নো বীমা বাণিজ্যের জন্য কোন? বন্টন, প্রযুক্তি, উৎপাদন, আমদানি রপ্তানি। আমার একটা পণ্য আমদানি রপ্তানি করার জন্য আমার বীমা করা হয়। বাইরের দেশ থেকে পণ্য আনা নেওয়ার জন্য কি আমাদের কি লাগে? আমদানি রপ্তানি। প্রতিদানের নীতি কোন ব্যবসায়ের সাথে জড়িত? বীমা ব্যবসায়, সমবায় ব্যবসায়, অংশীদারি নাকি ব্যাংকিং ব্যবসায়? প্রতিদানের নীতি এটা আমাদের কিসের সাথে জড়িত? এটা আমাদের বীমা ব্যবসায়ের সাথে জড়িত। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন এটা হচ্ছে আমাদের 1995 সাল মেবি। হ্যাঁ, 1995 সাল। আইএসও এর সদর দপ্তর বা এর প্রধান অফিস কোথায় অবস্থিত? এটা জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে এদের অবস্থিত। জনাব রহিম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন সফটওয়্যার তৈরি করে তা নিবন্ধন করার পর 50 লক্ষ টাকায় একটি বড় কোম্পানির কাছে বিক্রি করেন। কোম্পানি তাদের হিসাব সংরক্ষণে এই সফটওয়্যারটি ব্যবহার করেন। 2 বছর পর তিনি লক্ষ্য করলেন তার উদ্ভাবিত সফটওয়্যারটি অপর একটি কোম্পানি ব্যবহার করছে। তিনি আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন। এইখানে উদ্দীপকে দেখেন বলা আছে, উদ্দীপকে বর্ণিত জনাব রহিমের আবিষ্কারটি কোন আইনের ফলে আমাদের হচ্ছে নিবন্ধিত হয়েছে? এখানে আছে কি? ট্রেডমার্ক আছে, দেওয়ানি আছে, প্যাটেন্ট আছে এবং কি কপিরাইট আছে। এখন সে কি করছিল? একটা সফটওয়্যার এটা নিবন্ধন করছিল। ঠিক আছে, এটা আমাদের কিসের জন্য হবে? এটা আমাদের কাছে প্যাটেন্ট। কিসের জন্য? প্যাটেন্ট। সরি, এটা কি? আমি আরেকবার পড়ি যে সফটওয়্যার নিবন্ধন করার 50 লক্ষ টাকা একটি বড় কোম্পানির কাছে বিক্রি করে এবং তাদের হিসাব সংরক্ষণের সফটওয়্যার। আচ্ছা, এটা অবশ্যই কপিরাইট। ঠিক আছে, কপিরাইট রাইট অ্যান্সার। জনাব আকবর একজন তুলা ব্যবসায়ী। তিনি বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরে বিভিন্ন স্পিনিং মিলে তিনি চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। গুদামে পণ্য থাকা অবস্থায় সম্ভাব্য ক্ষতির বিপক্ষে তিনি একটি বীমা কোম্পানির সাথে চুক্তি করেন। ক্ষতি সংঘটিত হলে বীমা কোম্পানি যথারীতি বীমা দামি কী করেন? পরিশোধ করে। ঠিক আছে, এরপরে দেখেন উদ্দীপকে বর্ণিত জনাব আকবরের বীমা চুক্তি কোন ধরনের বীমার সাথে? এখন সে বীমাটা করে কিসের জন্য? গুদামে পণ্য থাকা অবস্থায়। এখন আমার যে গুদামে পণ্যটা আছে এটা আমরা কিসের জন্য করব? আমার অগ্নি বীমার জন্য, কারণ আগুনে আমার পণ্যটা বিনষ্ট হয়ে যাইতে পারে। আচ্ছা, এর পরবর্তী অধ্যায়তে আমরা যাই। ব্যবসায় সহায়ক সেবা। বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র শিল্পের প্রসার, মাঝারি শিল্পের প্রসার, অর্থনৈতিক উন্নয়ন। নিচের কোনটি সঠিক? দেখেন বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচি, ক্ষুদ্র শিল্পের প্রসার রাইট অ্যান্সার, মাঝারি শিল্পের প্রসার রাইট অ্যান্সার এবং অর্থনৈতিক উন্নয়ন এটাও রাইট অ্যান্সার।
বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা দিয়ে থাকেন? ক্ষুদ্র ও কুটির শিল্প এটা কোন ধরনের দেয়? এটা আমাদের সমর্থনমূলক। আমরা সমর্থনমূলক, উদ্দীপনামূলক এবং সংরক্ষণমূলক এই তিনটা সেবা পড়ছি। এই তিনটা সেবা দিয়েই কিন্তু আপনাদের পরীক্ষায় সিকিউ আসবে, এমসিকিউ আসবে। আর এটা বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই ক্লাসটা করার আগে অবশ্যই বেসিক ক্লাসটা করে আসবেন। কর অবকাশ কোন ধরনের সহায়তা? উদ্দীপনামূলক, সংরক্ষণমূলক, পরামর্শমূলক নাকি সমর্থনমূলক? এটা আমাদের সমর্থনমূলক। বলা আছে জনাব এক্স ঢাকায় সাভারের বিসিক শিল্প নগরীতে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন, কর অবকাশ পায়। এখন জনাব এক্স কোন ধরনের ব্যবসায় সহায়তা পান? সামাজিক, উদ্দীপনামূলক, সমর্থনমূলক নাকি সংরক্ষণমূলক? এটা হচ্ছে আমাদের কোন ধরনের? সমর্থনমূলক। কোনটি উদ্দীপনামূলক সহায়ক সেবা? শিল্প স্থাপন, সম্পদ ব্যবহার, গুদামজাতকরণ নাকি প্রশিক্ষণ? উদ্দীপনামূলক, এটা হচ্ছে প্রশিক্ষণ। কোনটি বিনিয়োগ উদ্যোক্তার মধ্যে অনুপ্রেরণামূলক হতে পারে? শিল্পনীতি, করনীতি, রাজস্ব নীতি নাকি শিল্পনীতি? শ্রম নীতি প্রথমটা, আমি শিল্পনীতি পড়ছি, শিল্পনীতি রাইট অ্যান্সার। নিচের কোনটি সমর্থনমূলক সহায়ক সেবার মধ্যে পড়ে? প্রশিক্ষণ, উদ্যোগ গ্রহণ, ভর্তুকি প্রদান নাকি আধুনিকায়ন? নিচের কোনটি সঠিক? কি বলছে? নিচের কোনটি সমর্থনমূলক? ভর্তুকি প্রদান। জনাব এস আলম টঙ্গী বিসিকে ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। তিনি তার ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা? সামাজিক, উদ্দীপনামূলক, সমর্থনমূলক নাকি সংরক্ষণমূলক? নিচের কোনটি সঠিক? আমাদের সমর্থনমূলক। এই টপিকটা ভালোভাবে বুঝতে পারলে এটা আপনার সবগুলো অ্যান্সার করতে পারবেন। মূলধন ব্যবসায় কোন ধরনের শিল্প সহায়তা করে? সমর্থনমূলক, সংরক্ষণমূলক, উৎসাহমূলক নাকি সরকারি সহায়তা? নিচের কোনটি? কি বলছে? মূলধন। মূলধন আমাদের অবশ্যই সমর্থনমূলক। নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা দিয়ে থাকে? যুব উন্নয়ন অধিদপ্তর, বাণিজ্যিক ব্যাংক, শিল্প বণিক নাকি হচ্ছে আমাদের বলা আছে রপ্তানি ইউনিয়ন ব্যুরো? কোনটা? আমাদের এইখানে দেখেন কি বলছে যে নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক? কি সমর্থনমূলক? এটা আমাদের বাণিজ্যিক ব্যাংক। একটু আগেই কিন্তু আমরা এই ধরনের একটা পড়ে আসছি। কোনটি সংরক্ষণমূলক সহায়ক সেবা? পণ্যমান নিয়ন্ত্রণ, কর অবকাশ নাকি পণ্য সরবরাহ নাকি আমদানি সহায়তা? নিচের কোনটি সঠিক? দেখেন পণ্যমান নিয়ন্ত্রণ, এটা হচ্ছে সংরক্ষণমূলক। উদ্দীপনামূলক সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বাণিজ্যিক ব্যাংক। নিচের আমার কোনটি সঠিক? কি বলছে? উদ্দীপনামূলক। আমাদের যুব অধিদপ্তর উদ্দীপনামূলক এবং হচ্ছে আমাদের কি মহিলা অধিদপ্তর। বাণিজ্যিক ব্যাংক আমাদের উদ্দীপনামূলক না। আমরা একটু আগেই দেখেন পড়ে আসছি যে আমরা একটু আগেই পড়ে আসছি দেখেন বাণিজ্যিক ব্যাংক এটা কি সমর্থনমূলক। তাহলে আমাদের এখানে কি হবে? 1 ও 2 রাইট অ্যান্সার। ব্যবসায় সংরক্ষণমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ রাজস্ব বোর্ড নাকি বিএসটিআই? নিচের কোনটি সঠিক? দেখেন বলছে বাংলাদেশ সংরক্ষণমূলক, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড রাইট এবং জাতীয় রাজস্ব বোর্ড এটাও রাইট, বিএসটিআই এটাও রাইট, সবগুলোই হ্যাঁ। ক্ষুদ্র ব্যবসায় প্রসারের জন্য কোন প্রতিষ্ঠানটি সহায়তা করে? ঠিক আছে, এটা হচ্ছে কোন প্রতিষ্ঠানটি? ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য সবসময় মনে রাখবেন বিসিক। এসএমই ফাউন্ডেশন কি প্রকল্প, এনজিও, মুনাফাভোগী প্রতিষ্ঠান নাকি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? এটা হচ্ছে এক ধরনের অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়? নতুন উদ্যোক্তাদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের নাকি হচ্ছে আমাদের শিল্প উদ্যোক্তাদের? এটা নারী উদ্যোক্তাদেরই দেয়। বিশেষ করে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে? এটা এসএমই ফাউন্ডেশন। ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে জনাব ফজলে হাসান আবেদ, ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের ব্র্যাকের প্রতিষ্ঠাতা। সাপটা এর সর্বশেষ কোন রাষ্ট্র মানে সদস্য হয় কোনটি? সর্বশেষে আছে আফগানিস্তান।
আফগানিস্তান। সবার শেষে এটা যুক্ত হয়। সম্প্রতি MBA পাশ করে নাহিদ প্রকল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সহায়তাকারী প্রতিষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রী প্রস্তুতের ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানা গড়ে তোলেন। উদ্দীপকে নাহিদ কোন ধরনের প্রতিষ্ঠান থেকে সহায়তা নিচ্ছেন? কোন ধরনের প্রতিষ্ঠান থেকে? এটা হচ্ছে আমাদের কি বেসিক প্রতিষ্ঠান না? কারণ এটা ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আচ্ছা, এই অধ্যায় শেষ করলাম। এই অধ্যায়ের এইগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, ঠিক আছে? উদ্যোক্তা হতে কোন ধরনের শিক্ষা বেশি প্রয়োজন হয়? সাধারণ, তান্ত্রিক, পেশাগত নাকি হচ্ছে কারিগরি? পেশাগত। আপনি যে পেশা নিয়ে কাজ করবেন সেই পেশার সুবিধা এইটা আপনার সবথেকে বেশি প্রয়োজন হয়। ঝুঁকি নেওয়ায় উদ্যোক্তা কোন ধরনের গুণ? ঝুঁকি নেওয়া উদ্যোক্তা কোন ধরনের? সামাজিক, ব্যক্তিগত গুণ? এটা হচ্ছে ব্যক্তিগত গুণ। সে ঝুঁকি নিবে কি নিবে না সে নিজেই জানে। কোম্পানি গঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন নারী উদ্যোক্তা বিবেচনা হয়? কত ভাগ? 50%-এর অধিক। তার মানে 51% থাকলে 51 ভাগ। এটা হচ্ছে প্রথমে 51 ভাগ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? একজন উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বেশি আনন্দ পান? চ্যালেঞ্জিং কাজ, ঠিক আছে? চ্যালেঞ্জ থাকলে সেই কাজটা অবশ্যই করতে তার আগ্রহ হয়। উদ্যোগ শব্দটি কে প্রচলন করেন? রিচার্ড ক্যান্টিলন। এনাকে হচ্ছে আপনার ব্যবসায় উদ্যোগের হচ্ছে আবার জনক বলা হয়। ব্যবসায় উদ্যোগের জনক বলা হয় এনাকে। কই? এই যে নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ? দাতব্য চিকিৎসালয়, পাঠাগার প্রতিষ্ঠা, বাজারে ঔষধ বিক্রির দোকান খোলা নাকি শখের বশে সবজি বাগান করা? নিচের কোনটি সঠিক? বাজারে ওষুধ বিক্রির দোকান খোলা। ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি নেন কে? উদ্যোক্তা নেন নাকি হচ্ছে আমাদের ব্যবস্থাপক নেন, বীমাকারী নেন নাকি সরকার নেন? ব্যবসায় বিনিয়োগের অবশ্যই উদ্যোক্তা নিবে। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত সৃজনশীল কাজ, ঝুঁকি ও অনিশ্চয়তা, মুনাফা অর্জন। নিচের কোনটি সঠিক? সবগুলোই সঠিক বলা আছে, সবগুলোই সঠিক। এই ব্যবসায় উদ্যোগের অধ্যায় এটা আপনারা আগেও পড়ছেন, যে সব থেকে সহজ অধ্যায় এটা। ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কোনটি? পণ্য বা ধারণা উদ্ভাবন নাকি নতুন বাজার সৃষ্টি করা নাকি কাঁচামালের উৎস নিশ্চিত করা নাকি তহবিলের উৎস নিশ্চিত করা? নিচের কোনটি সঠিক? অবশ্যই আপনার পণ্য বা হচ্ছে যে সেবা থাকবে ওইটার ধারণা উদ্ভাবন করবেন। বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কিছু করাকে কি বলা হয়? ব্যবসায় উদ্যোগ। একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? কর্মসংস্থান, ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা নাকি উদ্যোগ নিয়ে? আগে তোমার উদ্যোগ নেওয়াই লাগবে। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ নিচের কোনটি? ঠিক আছে, অত্যাবশ্যকীয় গুণ। সিদ্ধান্ত গ্রহণ, দূরদৃষ্টি নাকি সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতা নাকি হচ্ছে ঝুঁকি নেওয়ার মানসিকতা? অবশ্যই আপনাকে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই অধ্যায়ের বেসিক কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের পড়ানো হয়েছে। এই সকলগুলো এখানে সব ইনক্লুড ছিল। বেসিক ক্লাস করলে আপনি এটাই একগুলির মতো অ্যান্সার করে যাইতে পারবেন। সফল উদ্যোক্তার প্রধান গুণ হিসেবে বিবেচিত হয় কি? মুনাফা অর্জন, সৃজনশীলতা, অর্থসংস্থান নাকি বাজার সৃষ্টি করা? নিচের কোনটি সঠিক? সৃজনশীলতা। গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু অর্জিত হবে এই ধরনের চিন্তা উদ্যোক্তার কোন গুণকে প্রকাশ করে? ঝুঁকি নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, ব্যবসায় নাকি মানসিক দৃঢ়তা? নিচের কোনটি সঠিক? অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হইতে হবে। আত্মবিশ্বাস না থাকলে আপনি এখানে কিছুই করতে পারবেন না। বর্তমানে দেশের সব পর্যায়ে ব্যবসায় কোনটির অভাব দেখা যায়? প্রাকৃতিক সম্পদ, দক্ষ ও যোগ্য উদ্যোক্তার নাকি হচ্ছে বিনিয়োগ ও পরিবেশের নাকি উৎপাদন ও বন্টন ব্যবস্থা? নিচের কোনটি সঠিক? দক্ষ ও যোগ্য উদ্যোক্তার। সফল নারী উদ্যোক্তা ডক্টর হোসনে আরা বেগম নিচের কোন এনজিওটি প্রতিষ্ঠাতা করছেন? ঠিক আছে, তিনি কোন ধরনের প্রতিষ্ঠান করছেন? এটা TMSS। এটা কি? TMSS। রণদা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়? ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ নাকি মানিকগঞ্জ? এটা হচ্ছে টাঙ্গাইল। বাবলু তার বন্ধুদের কাছ থেকে কিছু অর্থ ঋণ নিয়ে
ও নিজের জমানো কিছু অর্থ দিয়ে একটি ব্যবসায় স্থাপন করলো। সততা, নিষ্ঠা আর পরিশ্রমের ফলে সে তার এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি পেয়েছে। বাবুলের উদ্যোগকে কি বলা হয়? কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান বলা হয়। রাইট, আত্মকর্মসংস্থান। আলম সাহেব বরিশালের একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি উত্তরবঙ্গ থেকে কাঁচামাল আমদানি করে বরিশালের বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। কিন্তু গত 2 মাস হরতাল অবরোধের কারণে কাঁচামাল আমদানি এবং সরবরাহ বিঘ্নিত হয়। ফলে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। এতে তিনি ব্যবসায়ের উদ্যোগ হারিয়ে ফেলেন। এখন আমার প্রশ্নে বলা আছে, আলম সাহেব তার ব্যবসায় উদ্যোগ হারানোর পিছনে কোন পরিবেশগত সমস্যা দায়ী? প্রাকৃতিক, রাজনৈতিক, নাকি অর্থনৈতিক, নাকি সামাজিক? নিচের কোনটি সঠিক? রাজনৈতিক। কারণ কি? সে এই যে যানজট, হরতাল, অবরোধ, এগুলো কিসের জন্য হয়? রাজনৈতিকের জন্য হয়। এর পরবর্তী অধ্যায়তে আমরা যাই। ব্যবসায় তথ্য প্রযুক্তি, এটা একদম ইজি একটা অধ্যায়। 100% সিকিউ এবং এমসিকিউ কিন্তু অধ্যায় থেকে পাবেন। কোনো দোকানের পণ্যর মূল্য পরিশোধের জন্য কোন কার্ড ব্যবহার করা হয়? ক্রেডিট কার্ড। ঠিক আছে, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, এই দুইটার ভিতরে পার্থক্য কি? ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বাকিতেও কেনাকাটা করতে পারবেন এবং নগদেও করতে পারবেন। ডেবিট কার্ডের মাধ্যমে আপনি শুধুমাত্র নগদেই কেনাকাটা করতে পারবেন, লেনদেন করতে পারবেন। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রথা সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কত সালে চালু হয়? দেখেন 2011 সালে চালু হয়। আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি? কম্পিউটারের সাথে ইন্টারনেট এটা সংযুক্ত করা হচ্ছে মডেম। ই কমার্স নিম্নোক্ত কোন কাজটি করে? পণ্যদ্রব্য উৎপাদন, ব্যবস্থাপনা প্রক্রিয়া, শিক্ষা উন্নয়ন, নাকি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়? কোনটা? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে হচ্ছে ই কমার্স। গোটা দেশ আজ একটি পরিবারের মতো, এটা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। অনলাইনে পণ্য সামগ্রী বিক্রয়ের প্রক্রিয়াকে কি বলে? ই কমার্স। ক্রয় বিক্রয় করাকে ই কমার্সই বলে, আমরা একটু আগেই পড়ে আসছি। অনলাইনে ব্যবসায় কোনটির মাধ্যমে পরিচালিত হয়? নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। রাইট, ব্যবসা প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমেই। কার্য পরিসর বিবেচনার নিচের কোন পরিধি বৃহত্তম? বৃহত্তম মানে সব থেকে বেশি বুঝাইছে, বেশি বুঝাইলে ই বিজনেস। C2B, কাস্টমার টু বিজনেস, এই যে ও কাস্টমার টু বিজনেস। আচ্ছা, কাস্টমার টু বিজনেস। আচ্ছা, এটা হচ্ছে C2B, তাই তো? আচ্ছা, কনজিউমার টু বিজনেস। আচ্ছা, এটা কনজিউমার নাকি কাস্টমার, এটা একটু চেক দিন। C2B। B2B, বিজনেস টু বিজনেস। যে পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবার ব্র্যান্ড সুবিধা দেওয়া হয় তাকে কি বলা হয়? ই মার্কেটিং। ই মার্কেটিং পদ্ধতিতে প্রত্যেক ক্রেতা বা ভোক্তাকে কি সেবা দেওয়া হয়? সামষ্টিকগত, স্বতন্ত্রভাবে, নাকি সীমিতভাবে, নাকি স্বাধীনভাবে? এটা সমষ্টিগতভাবে। ক্রেতা ও ভোক্তা বিবেচনায় ই রিটেইলিং নিচের কোনটি? কি বলা আছে? ক্রেতা ও ভোক্তা। তাহলে ক্রেতা হচ্ছে কাস্টমার আর ভোক্তা এটা হচ্ছে B2B, B2C, নাকি B2E, নাকি B2G? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের B2C। ই রিটেইলিং পদ্ধতিতে ব্যবসায় করার জন্য প্রয়োজন নিচের কোনটি? ইন্টারনেট সংযোগ, নিজস্ব ওয়েবসাইট, নাকি হচ্ছে সরবরাহকারী চ্যানেল? নিচের কোনটি সঠিক? দেখেন কি বলা আছে, ই রিটেইলিং, এর জন্য আমাদের ইন্টারনেট সংযোগ লাগবে এবং নিজস্ব ওয়েবসাইট। 1 ও 2 রাইট অ্যান্সার। ই ব্যাংকিং প্রতিদিন গ্রাহকদের কয় ঘন্টা দিয়ে থাকে? 24 ঘন্টা দিয়ে থাকে।
কোন শব্দটি ডেবিট কার্ডের সমর্থক? এটা হচ্ছে ইলেকট্রিক চেক। ইলেকট্রিক চেক। মিসেস আরিয়া EFT এর মাধ্যমে মাসের শুরুতে সেলের স্কুলের বেতন পরিশোধ করেন। উদ্দীপকে কোন ধরনের সেবার ইঙ্গিত করছে? SMS ব্যাংকিং, স্যাটেলাইট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং নাকি ই ব্যাংকিং? ই ব্যাংকিং। জনাব মিজানুর রহমান বাংলাদেশের জামদানি মিল এর কর্ণধার লিমিটেড, জামদানি লিমিটেড এর কর্ণধার। তার প্রতিষ্ঠানের উৎপাদিত শাড়ি বিশ্বের 50টি দেশে রপ্তানি হয়। তিনি বিভিন্ন দেশের তার শাখা অফিসগুলোতে যোগাযোগের ক্ষেত্রে এক বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। এর মাধ্যমে জনাব মিজানুর রহমান এবং আঞ্চলিক অফিসের কর্মীরা পরস্পরকে সরাসরি দেখতে পারেন এবং তথ্য আদান প্রদান করেন। এখন বলা আছে উদ্দীপকে যোগাযোগের কোন পদ্ধতিটি হয়েছে? সেমিনার, ভিডিও কনফারেন্স নাকি টেলিকনফারেন্স নাকি আলোচনা সভা? নিচের কোনটি সঠিক? ভিডিও কনফারেন্সের মাধ্যমে। লাস্ট অধ্যায়, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। কত সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন? 1995 সালে। এটা আমরা আগেও পড়ছি। কাঠ দিয়ে ইট পোড়ালে কি দূষিত হয়? কাঠ দিয়ে ইট পোড়াইলে কি হয়? বায়ু দূষিত হয়। এইগুলো তো একদম সহজ। পানি দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? টাইফয়েড হয়। আর কি হবে? ব্যবসায়ে সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা, মুনাফা সর্বাধিকরণ করা, প্রতিযোগিতায় টিকে থাকা। এইটাই রাইট। কোনটা রাইট? প্রতিযোগিতায় টিকে থাকা। সরবরাহকারীকে যথাসময়ে পণ্য দেওয়া নিচের কোনটির সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের কোনটা? ব্যবসায়ীকে আমাদের সরবরাহকারীর যথাসময়ে আমি পণ্যটা দিব। এটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। এটা আমার দায়বদ্ধতার ভিতরে পড়ে। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? মাত্রা অতিরিক্ত মুনাফা অর্জন, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ, ভোক্তাদের সম্মান রক্ষা করা নাকি ধারে পণ্য বিক্রি করা? অবশ্যই আমাদের সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। সঠিক পরিমাণে কর পরিশোধের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের কোন পক্ষের প্রতি সরকার আছে দায়িত্ব হয়? কর কাকে দিই? সরকারকে। কাকে দেওয়া হয়? সরকার। তাহলে আমাদের সরকারের প্রতি। শ্রমিক ও কর্মচারীদের প্রতি সামাজিক যে দায়িত্বগুলো থাকে এইগুলো কিন্তু সব আমি বেসিকে পড়াইছি, সব বেসিকে খুব সুন্দরভাবে পড়াইছি। শ্রমিকের প্রতি দায়বদ্ধতা, তারপরে মালিকের প্রতি দায়বদ্ধতা, সরকারের প্রতি দায়বদ্ধতা, সবগুলো পড়ানো হয়েছে। কিন্তু উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা, বিভিন্ন ধরনের আর্থিক প্রণতা, তারপরে আছে চাকরির নিরাপত্তা, সবগুলো আমার সঠিক। এগুলো আমাদের শ্রমিকদের জন্য করা লাগবে। মালিকের প্রতি, এবার দেখেন মালিকের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা হলো বিনিয়োগিত অর্থের যথাযথ ব্যবহার, সম্পদের নিরাপত্তা বিধান, নিয়মিত লভ্যাংশ প্রদান। নিচের কোনটি সঠিক? কি বলা আছে? আমাদের মালিকের প্রতি সমাজের বিনিয়োগিত অর্থের প্রদান আছে, যথাযথ ব্যবহার করতে হবে, সম্পদের নিরাপত্তা রাখতে হবে, নিয়মিত লভ্যাংশ প্রদান করতে হবে, সবগুলোই করতে হবে। সরকারকে ব্যবসায় যে সহায়তা করতে পারে তা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক সহায়তা দেওয়া, কর্মসংস্থান, সবগুলোই। কারখানা যন্ত্রাংশের উচ্চ শব্দ কোন ধরনের? কারখানার জন্য উচ্চ শব্দ, তাহলে শব্দ হলে শব্দ দূষণ হবে। শব্দ দূষণের ফলে কোন ধরনের উক্ত রক্তচাপ হয়ে থাকে? ইট ভাটায় লাকড়ি ব্যবহারে, লাকড়ি মানে কাঠ, ব্যবহারে কোন পরিবেশের ক্ষতি, মানে পরিবেশের কোন ধরনের ক্ষতি সাধন হয়? বায়ু দূষণ হয়। ইটের ভাটায় বায়ুই দূষণ হবে। মিস্টার হাবিব একটি ইট ভাটা স্থাপন করছেন বা ইট ভাটা তৈরি করছেন, এতে কোন ধরনের দূষণ হতে পারে? এইখানে আমাদের শব্দ দূষণ হইতে পারে না, মাটি দূষণ হইতে পারে, মাটি দূষণ হইতে পারে, বায়ু দূষণ হতে পারে, শব্দ দূষণ। এটা শব্দ দূষণ তো হবেই না, তাহলে বায়ু দূষণ ও মাটি দূষণ। জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় কোন ধরনের দূষণ হয়? এখন তেল আমার কোথায় যাচ্ছে? পানিতে যাচ্ছে, তাহলে আমাদের কি দূষণ হবে? পানি দূষণ হবে। এগুলো সহজ, এই অধ্যায়ের MCQ একদম সহজ। প্রথম পত্রের MCQ একদম সহজ পাবেন আপনারা।
নিচের কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? নাইট্রোজেন, ভাইরাস, অক্সিজেন নাকি ব্যাকটেরিয়া? নিচের কোনটি সঠিক? অবশ্যই ব্যাকটেরিয়া। কোন ফসলে তুলনামূলকভাবে কীটনাশক কম ব্যবহার করা হয়? বেগুনে মেলা ব্যবহার করা হয়, বরবটিতেও করা হয়, সিমেও করা হয়, চাল কুমড়ায় আমাদের তুলনামূলক কম দেওয়া হয়। পলিথিন ব্যবহার কোন পরিবেশকে দূষিত করে? পলিথিনের পরে মাটি দূষিত হয়, আর এটা মাটি হচ্ছে আমাদের কি, এটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে যায়। কিসের ভিতরে যায়? প্রাকৃতিক পরিবেশের ভিতরে যায়। আকাশ রসগোল্লা পছন্দ করেন। নতুন পুকুরে একটি বিখ্যাত প্রতিষ্ঠানের রসগোল্লা তার পছন্দের। হঠাৎ একদিন তিনি জানতে পারেন এই বিখ্যাত প্রতিষ্ঠানটি রসগোল্লায় টিস্যু ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এসব তথ্য জানতে পেরে আকাশ প্রচুর ক্ষুব্ধ হন। উদ্দীপকে প্রতিষ্ঠানটি নিচের কোন বিষয়টি অবজ্ঞা করছেন? ঠিক আছে, কোন বিষয়টি? সচেতনতা, প্রতিষ্ঠানের মুনাফা নাকি শ্রমিকদের স্বার্থ নাকি নৈতিকতা? নৈতিকতা। জনাব রহমান একটি ইটভাটা তৈরি করছেন। সম্প্রতি দেখা যাচ্ছে যে তার ইটভাটা থেকে নির্গত যে কালো ধোঁয়া চারপাশের এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছের নানা ধরনের রোগের বিস্তার ঘটছে এবং গাছের ফুল শুকিয়ে যাচ্ছে। বলছে জনাব রহমানের ব্যবসায়টি কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করে? এটা সামাজিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত নাকি আমাদের অর্থনৈতিক? ইটের ভাটা, এটা আমাদের প্রাকৃতিক পরিবেশ। কি পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, আপনাদের যে টপ 250 এমসিকিউ, সরি আমরা 200 করে নিচ্ছিলাম, আমরা বাড়াই দিছি, ঠিক আছে, যাতে আপনারা আরও বেশি কমন পান। তো এইটা আপনাদের এখানে কমপ্লিট করা হলো। তো A to Z এই ক্লাসটা করলে আপনার এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। আর আমার একটা রিকোয়েস্ট যে এই ক্লাসটা এখন শেষ বেলায় এসে বলেও তো কোনো লাভ নাই। তো এইটা যারা প্রথমে করে ফেলছেন অবশ্যই আগে বেসিকটা করবেন, ঠিক আছে। বেসিক ক্লাসটা করে দেন এই ক্লাসটা করলে সবথেকে বেশি আপনি বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের এর পরবর্তী পরীক্ষা হচ্ছে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্রের জন্য ক্লাস লাগলে অবশ্যই কমেন্টে জানায়েন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।